আগের দিনের ক্লাসে আমরা ফায়ার সম্পর্কে ডিসকাশন করা স্টার্ট করেছিলাম। এবার এই ফায়ারের মধ্যে আগের দিন আমরা দেখেছি যে ফায়ারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কি কি টেকনিক ফলো করা উচিত, এটা আমরা আগের ক্লাসে ডিসকাস করেছিলাম। ফায়ার প্রিভেনশন টেকনিক অ্যান্ড প্ল্যান ফর ফায়ার ইমার্জেন্সিস, ইন কেস অফ ফায়ার হলে কি কি টেকনিক ফলো করতে হবে। যেখানে দুটো ওয়ার্ড বলা হয়েছিল, একটা হচ্ছে রেস আর এসিই, তার ফুল ফর্ম কি ছিল? রেস্কিউ এনিওয়ান ইমিডিয়েট ডেঞ্জার, অ্যাক্টিভেট ফায়ার অ্যালার্ম পুল স্টেশন, কন্টেন দ্য ফায়ার অ্যান্ড এক্সটিংগুইশ দ্য ফায়ার। রেস আর পাস, এটার ফুল ফর্ম ছিল পুল দ্য পিন, aim at the base of fire, switch the handles together and sweep over from one side to another। ঠিক আছে, মানে একদিক থেকে আরেক দিকে সুইপ করতে হবে। এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের ফায়ার হতে পারে, মানে ফায়ারটা কোথা থেকে ক্রিয়েট হলো তার ভিত্তিতে আমরা ক্লাসেস অফ ফায়ার এইভাবে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে পারি। ঠিক আছে, যেরকম এখানে দেখো ক্লাস এ টাইপ ফায়ার। ক্লাস এ ফায়ার কাকে বলে? যেখানে অর্ডিনারি কম্বাসিবলস যেগুলো, সেখান থেকে যে সমস্ত ফায়ার ক্রিয়েট হতে পারে সেগুলোকে বলা হচ্ছে ক্লাস এ টাইপের ফায়ার। অর্ডিনারি কম্বাসিবল মানে হচ্ছে হয়তো কাপড়, কাঠ, এই জাতীয় বস্তু, কাগজ, এসব থেকে যে আগুন লেগে যেতে পারে সেগুলো অর্ডিনারি কম্বাসিবল, মানে সাধারণ দাহ্য বস্তু। ঠিক আছে, খুব বেশি দাহ্য নয় কিন্তু সাধারণভাবে দাহ্য বস্তু, এগুলো হচ্ছে ক্লাস এ টাইপ ফায়ারের ক্রিয়েট করে। নেক্সট হচ্ছে কি না, ফ্লেমেবল লিকুইডস। ফ্লেমেবল লিকুইডস থেকে যে ফায়ার হয়, যেমন পেট্রোল, ডিজেল, কেরোসিন, এসব থেকে যে ফায়ার হবে এগুলো হচ্ছে দাহ্য লিকুইড। এগুলো থেকে যে ফায়ার হবে সেটা হচ্ছে ক্লাস বি টাইপের ফায়ার। এবার ইনভলভিং ইলেকট্রিসিটি, ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটের কারণে যদি কোনো ফায়ার হয় সেই ফায়ারকে বলা হবে ক্লাস সি টাইপের ফায়ার। ওই ক্লাস সি টাইপের ফায়ারই কিন্তু ইলেকট্রিক্যাল ফায়ার। ঠিক আছে, আর ক্লাস ডি টাইপের ফায়ার এটা হচ্ছে কম্বাসিবল মেটালস। কম্বাসিবল মেটালস, সোডিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি যে মেটালগুলো খুব বেশি রিঅ্যাক্টিভ, ঠিক আছে, ওই সমস্ত মেটাল থেকে কিছু ফায়ার হতে পারে, এগুলো হচ্ছে কম্বাসিবল মেটাল থেকে তৈরি ফায়ার, যেগুলোকে বলা যেতে পারে ক্লাস ডি ক্যাটাগরির ফায়ার। এবার বিভিন্ন ধরনের ফায়ার, তার প্রকারভেদ অনুযায়ী বিভিন্ন ধরনের ফায়ার এক্সটিংগুইজার কিন্তু ব্যবহার করতে হবে। ঠিক আছে, ফায়ার এক্সটিংগুইজার হিসাবে বিভিন্ন জিনিস ব্যবহার করা যেতে পারে। অনেক সময় দেখবে যে ওয়াটার ইউজ করা হচ্ছে অ্যাজ এ ফায়ার এক্সটিংগুইজার, তো সেই ওয়াটারকে নিশ্চয়ই আমরা, যেখানে ইনভলভিং ইলেকট্রিসিটি যে ফায়ার হয়েছে সেখানে নিশ্চয়ই ওয়াটার আমরা স্প্রে করতে পারবো না। ঠিক আছে, তাহলে কোথায় কি ধরনের ফায়ারে কি ধরনের ফায়ার এক্সটিংগুইজার ব্যবহার করতে হবে সেটা জানা জরুরি। তো তার আগে ইলেকট্রিক্যাল ফায়ার যেটা হয়, ইলেকট্রিক্যাল ফায়ারের কারণটা কি? ইলেকট্রিক্যাল ফায়ারের কারণটা কি? কারণ হচ্ছে, এর আগে আমরা অলরেডি যে ক্লাসগুলো হয়েছে সেখানে ডিসকাসও করেছি যে ইলেকট্রিক্যাল ফায়ারের রিজনস মেনলি হচ্ছে ইলেকট্রিক্যালের যে শর্ট সার্কিট। ঠিক আছে, সেই শর্ট সার্কিট বিভিন্ন কারণে হতে পারে, যেমন হচ্ছে ড্যামেজড ওয়্যারিং, তারপরে হতে পারে কি যে কোনো দাহ্য বস্তুকে যদি রাখা হয় ইলেকট্রিক্যাল যেখানে আউটলেটসগুলো আছে তার কাছাকাছি জায়গায় যদি কোনো ফ্লেমেবল মেটেরিয়ালসকে রাখা হয় তাহলে কোনো কারণে সামান্য স্পার্কিং থেকেই বড় ফায়ার ক্রিয়েট হতে পারে। ঠিক আছে, আবার যদি আমরা এক্সট্রা ওভারলোডে কোনো মেশিনারিকে রান করায়, কোনো প্লাগসকে যদি ওভারলোডে রান করায় তাহলে কি হতে পারে, সেখান থেকেও ফায়ার, সেখান থেকেও ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট বা ওভারলোডের কারণেও ফায়ার ক্রিয়েট হতে পারে। এবং কোনো জায়গায় আমরা যদি এক্সট্রা যে কর্ড, এক্সটেনশন কর্ড, সেগুলো যদি আমরা আননেসেসারিলি এবং যথেচ্ছভাবে ব্যবহার করি, যেখানে করা উচিত নয় সেখানেও যদি আমরা ওগুলো ব্যবহার করতে থাকি, সেখান থেকে অনেক সময় ফায়ার ক্রিয়েট হতে পারে। এগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি আগের ক্লাসে। তো এইগুলোই হচ্ছে ইলেকট্রিক্যাল ফায়ারের কারণ। এখন এই ইলেকট্রিক্যাল ফায়ারগুলো প্রিভেন্ট করবার টেকনিক্স কি সেটা অলরেডি আমরা জানি। ঠিক আছে, ইলেকট্রিক্যাল ফায়ারের যাতে না হয় তার জন্য কি কি করা উচিত সেগুলোর ডিসকাশন অলরেডি আমাদের এখানে করা হয়েছে। তো ওইগুলোই তোমরা জেনে রাখবে, ইলেকট্রিক্যাল ফায়ার যাতে না হয় তার জন্য কি কি স্টেপস নেওয়া উচিত।
তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফায়ার এক্সটিংগুইজার কি কি ধরনের হতে পারে এবং কোন ধরনের ফায়ার এক্সটিংগুইজারকে কোন ধরনের ফায়ারকে এক্সটিংগুইশ করবার কাজে ইউজ করা যায়। তো দেখো, দ্য মোস্ট কমন ফায়ার এক্সটিংগুইজার ইউজড ইন হেলথ কেয়ার অর মাল্টি ক্লাস অর হোয়াট ইজ টার্মড অ্যাজ এবিসি ক্লাস এক্সটিংগুইজার। ঠিক আছে, সব থেকে বেশি যে টাইপের ফায়ার এক্সটিংগুইজারটা ইউজ করা হয় সেটাকে বলা হয় এবিসি ক্লাস। মানে ওটা এমন এক ধরনের ফায়ার এক্সটিংগুইজার যেটাকে আমরা এই ক্লাস এ টাইপের ফায়ার হলেও ইউজ করতে পারি, ক্লাস বি টাইপের ফায়ার হলেও ইউজ করতে পারি, অথবা ক্লাস সি টাইপের ফায়ার হলেও ইউজ করতে পারি। এটা হচ্ছে মাল্টি পারপাস, বিভিন্ন পারপাসে আমরা ব্যবহার করতে পারি এই ধরনের ফায়ার এক্সটিংগুইজারকে। ফায়ার এক্সটিংগুইজারকে মূলত চারটে ক্যাটাগরিতে ভাগ করা হয়। ঠিক আছে, একটা হচ্ছে টাইপ এ, একটা হচ্ছে টাইপ এবিসি, একটা হচ্ছে টাইপ বিসি, আর একটা হচ্ছে টাইপ কে। মানে যেরকম টাইপ সেই অনুযায়ী ফায়ারকে এটা এক্সটিংগুইশ করতে পারবে। মানে যেটা টাইপ এ টাইপ ফায়ার এক্সটিংগুইজার সেটা কেবলমাত্র এই অর্ডিনারি কম্বাসিবল থেকে যদি কোনো ফায়ার লাগে সেখানেই আমরা ইউজ করতে পারবো, এটা হচ্ছে টাইপ এ। আর টাইপ এবিসি যেটা, সেটা হচ্ছে মাল্টিপারপাস এবং সব থেকে বেশি ওইটাই ব্যবহার করা হয় যেটাকে আমরা ইউজ করতে পারি অর্ডিনারি কম্বাসিবল থেকে যদি কোনো ফায়ার হয় সেটাকে নেভানোর জন্য ইউজ করতে পারি। ক্লাস বি অর্থাৎ যদি কোনো ফ্লেমেবল লিকুইড যদি থাকে, দাহ্য কোনো তরল বস্তু যদি থাকে, তার থেকে যে ফায়ার সেটাকে নেভানোর জন্য ইউজ করতে পারি। অথবা ক্লাস সি অর্থাৎ ইলেকট্রিক্যাল যে ফায়ার সেটাকে নেভানোর জন্য আমরা এটাকে ইউজ করতে পারি। ক্লাস এবিসিটা হচ্ছে সব থেকে বেশি ইউজফুল। আর হতে পারে ক্লাস বিসি টাইপের ফায়ার এক্সটিংগুইজার, এটা হচ্ছে ক্লাস বি অর্থাৎ ফ্লেমেবল লিকুইডস এবং যেটা ইলেকট্রিসিটি থেকে যে ফায়ার সেগুলোকে নেভানোর জন্য ইউজ করা যেতে পারে। আর একটা হচ্ছে ক্লাস কে টাইপের ফায়ার, যেগুলো হচ্ছে মেনলি কিচেন পারপাসে, সেখানে যদি কোনো ফায়ার লাগে সেই সমস্ত জায়গাতেই ক্লাস কে টাইপের ফায়ার এক্সটিংগুইজারকে ব্যবহার করা হয়। এবার এইটা খুবই জরুরি যে ইট ইজ ইম্পর্টেন্ট টু ইউজ দ্য right type of extinguisher on specific class of fire to avoid personal injury or damage to property. The wrong type of extinguisher could cause electrical shock, explosion or spread of the fire. ঠিক আছে, এখানে যেটা বলছে দেখো যে ঠিক ধরনের ফায়ার এক্সটিংগুইজারটা কিন্তু ব্যবহার করতে হবে। মানে ফার্স্টলি আইডেন্টিফাই করতে হবে যে ওই ফায়ারের উৎসটা কি, ঠিক আছে, রিজনটা কি, তারপরে সেই অনুযায়ী ফায়ার এক্সটিংগুইজার ব্যবহার করতে হবে। মানে যেটা ক্লাস এ টাইপের ফায়ার এক্সটিংগুইজার আছে সেটা তো কেবলমাত্র দাহ্য বস্তুকে নেভানোর জন্য ইউজ করা হয়, মানে অর্ডিনারি কম্বাসিবলস। এবার সেইটাকে যদি আমরা ক্লাস বি অথবা ক্লাস সি টাইপ ফায়ারে ইউজ করি তাহলে ইলেকট্রিক্যাল শকও পাওয়া যেতে পারে অথবা এক্সপ্লোশনে হয়ে যেতে পারে, এমনকি আগুনটা আরো ছড়িয়েও যেতে পারে। তাই দেখতে হবে যে যে ধরনের ফায়ার এক্সটিংগুইজার যে পারপাসে সুইটেবল সেই পারপাসেই যেন ইউজ করা হয়। Our portable extinguishers are useful for putting out small fires. However, they are not effective against large or spreading fires. ঠিক আছে, in those situations, doors should be closed to contain the fire. মানে যে পোর্টেবল এক্সটিংগুইজার্স, ফায়ার এক্সটিংগুইজার হিসাবে এই যে এক্সটিংগুইজার গুলো দেখতে পাচ্ছ, এই এক্সটিংগুইজার গুলো হচ্ছে পোর্টেবল, মানে ইজিলি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়। এবার এই ধরনের ফায়ার এক্সটিংগুইজার গুলোর মাধ্যমে আমরা খুব বড় আগুনকে কিন্তু নেভাতে পারবো না। খুব বেশি আগুন হয়ে গেলে এগুলো দিয়ে নেভানো সম্ভব হবে না। যদি কোনো ছোট জায়গার মধ্যে থাকে তখনই এগুলো দিয়ে ব্যবহার করা যেতে পারে, কারণ বড় জায়গার মধ্যে যদি আগুন এটা দিয়ে নেভানোর চেষ্টা করা হয় সেক্ষেত্রে হয়তো আগুন নেভানো সম্ভব হবে না, উপরন্তু যে কাজটা আছে মানে যে ব্যক্তি কাজ করতে যাচ্ছে সে কিন্তু মুশকিলে পড়তে পারে এবং তার ডেঞ্জার হতে পারে। যে কারণে প্রথমত বড় যেখানে আগুন বড় মাত্রায় লেগে যাচ্ছে সেখানে মেন উদ্দেশ্য হবে ফায়ারটাকে কন্টেইন করে রাখা, মানে যাতে আর বেশি ছড়িয়ে না পড়তে পারে সেইটাকে লক্ষ্য রাখতে হবে, তারপরে নেভানোর চেষ্টা করতে হবে। মানে ফার্স্টলি ট্রাই টু কন্টেইন দ্য ফায়ার। এই যে রেস টেকনিকের মধ্যে যেটা ছিল, প্রথমে কন্টেইন দ্য ফায়ার ছিল, তারপরে এক্সটিংগুইশ ইফ সেফটি ইজ অ্যাসিওর। তাহলে এখানে প্রথমত কন্টেইন করতে হবে বড় ফায়ারের ক্ষেত্রে। এখানে বলা হয়েছে যে বিভিন্ন ধরনের ফায়ার এক্সটিংগুইজার কোনটা কোথায় ইউজ হচ্ছে। যেমন হচ্ছে টাইপ এ,
টাইপ এটা হচ্ছে প্রেশারাইজড ওয়াটার টু বি ইউজড অন ক্লাস এ ফায়ার অনলি, মানে এখানে একটা উচ্চ চাপে জলকে পাঠানো হয়, ঠিক আছে, জলের একটা পাইপ মনে করতে পারো, জলকে প্রেসারের সাহায্যে ছোড়া হয় এবং এর মাধ্যমে আগুনটাকে নেভানোর চেষ্টা করা হয়। এটাকে কেবলমাত্র ক্লাস এ টাইপ ফায়ারের ক্ষেত্রেই অ্যাপ্লাই করা যাবে, যেটা অর্ডিনারি কম্বাসিবল মেটেরিয়ালস যেমন কাঠ, কাগজ, কাপড় এসব থেকে যে আগুন তৈরি হয়েছে তাকে নেভানোর জন্য এই প্রেসারাইজড ওয়াটারটাকে ইউজ করা যাবে, অর্থাৎ টাইপ এ ফায়ার এক্সটিংগুইজার ব্যবহার করা যাবে। Do not use on class B or C type fires, may cause fire spread or electrical shock। ঠিক আছে, যদি আমরা এই ধরনের প্রেসারাইজড ওয়াটারটাকে আমরা যদি কোনো কম্বাসিবল লিকুইড থেকে যে ফায়ার ক্রিয়েট হয়েছে অথবা ইলেকট্রিক্যাল ফায়ার যেখানে ক্রিয়েট হয়েছে সেখানে ব্যবহার করি, ইলেকট্রিক্যাল ফায়ারে ব্যবহার করলে ইলেকট্রিক্যাল শক হবে, কারণ ওয়াটার তো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে এবং যে অপারেট করবে সেই ইলেকট্রিক্যাল শক পাবে। আর ক্লাস বি টাইপের ফায়ারের ক্ষেত্রেও এটাকে ইউজ করা যাবে না, কারণ এটার মাধ্যমে নেভানো সম্ভব হবে না এবং ওটা ছড়িয়ে যাবে। টাইপ এবিসি, এবিসি টাইপটা হচ্ছে মাল্টিপারপাস, এটাকে ক্লাস এ টাইপ ফায়ার, ক্লাস বি টাইপ ফায়ার আর ক্লাস সি টাইপ ফায়ার তিনটে ক্ষেত্রে ইউজ করা যায়। এর মধ্যে থাকে কি, এর মধ্যে থাকে হচ্ছে ড্রাই কেমিক্যাল, ঠিক আছে, এর মধ্যে কিছু ড্রাই কেমিক্যাল থাকে, শুষ্ক কেমিক্যাল কিছু থাকে, যে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে ওটা কোনো ফায়ারকে এক্সটিংগুইশ করতে সক্ষম হয়। এটাকে আমরা মাল্টিপারপাস ফায়ার এক্সটিংগুইজার বলে থাকি। এটাকে ক্লাস এ, বি এবং সি তিন ধরনের ফায়ার এক্সটিংগুইজের কাজেই ব্যবহার করা যেতে পারে। টাইপ বিসি টাইপ ফায়ার এক্সটিংগুইজার, এর মধ্যে কি থাকে না, এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড থাকে, ঠিক আছে, সলিড কার্বন ডাইঅক্সাইড থাকে এর মধ্যে, যেটাকে কেমিক্যাল অথবা ইলেকট্রিক্যাল ফায়ার অর্থাৎ ক্লাস বি টাইপের যে ফায়ার অর্থাৎ ফ্লেমেবল লিকুইডস থেকে যে সমস্ত ফায়ার হয় অথবা ইলেকট্রিক্যাল ফায়ার যেখানে হয়, এই দুটো ক্ষেত্রেই এটাকে ইউজ করা যায়। আর একটা হচ্ছে টাইপ কে টাইপ, এটা হচ্ছে কিচেনে ইউজ করা হয় অন গ্রিজ ফায়ার্স, মানে ওয়েট, এটা এই যে টাইপ কে যে ফায়ার এক্সটিংগুইজার এটা মূলত রান্নাঘরে যে আগুন লাগার যে সম্ভাবনা সেটার হাত থেকে, মানে সেই আগুন থেকে বাঁচার জন্য বা সেই আগুনকে নেভানোর জন্য এই ধরনের ফায়ার এক্সটিংগুইজার ইউজ করা হয়। এটা হচ্ছে মূলত ওয়েট কেমিক্যাল বেসড। টাইপ এবিসিটা ছিল ড্রাই কেমিক্যাল বেসড, এটা হচ্ছে ওয়েট কেমিক্যাল বেসড। মূলত এই ধরনের ফায়ার এক্সটিংগুইজার প্র্যাকটিক্যালি ইউজ করা হয়, ঠিক আছে। সুতরাং ইলেকট্রিক্যাল ফায়ারের ক্ষেত্রে আমরা কোনটাকে ব্যবহার করতে পারবো? এই যে চারটে ধরনের ফায়ার এক্সটিংগুইজার আছে এর মধ্যে ইলেকট্রিক্যাল ফায়ার নেভানোর জন্য আমরা কোনটাকে ইউজ করব? স্যার এবিসি ইউজ করব। বলছি ক্লাস ডি এর ক্ষেত্রে তাহলে কি করা হবে? ক্লাস ডি, ক্লাস ডি এর ক্ষেত্রে কম্বাসিবল মেটালের সরি দাঁড়াও, ফায়ার এক্সটিংগুইজার ক্লাস ডি এর জন্য কিন্তু একটা ধরনের ফায়ার এক্সটিংগুইজার আছে, ঠিক আছে, মানে এটা অতটা জরুরি নয় বলে এখানে দেওয়া হয়নি, কিন্তু ক্লাস ডি টাইপেরও ফায়ার এক্সটিংগুইজার হয়, ঠিক আছে। অর্ডিনারি যে কম্বাসিবল মেটালস সেটা থেকে যে ফায়ার, এটার জন্য ক্লাস ডি টাইপ ফায়ার এক্সটিংগুইজারও হয়, ঠিক আছে, ক্লাস ডি টাইপেরও ফায়ার এক্সটিংগুইজার হয়, এটা এখানে উল্লেখ করা হয়নি, দেখে নেওয়া যাক। এটা হচ্ছে ড্রাই পাউডার বেসড একটা ফায়ার এক্সটিংগুইজার ইউজ করা হয়, ঠিক আছে, এটা হচ্ছে ড্রাই পাউডার বেসড একটা ক্লাস ডি টাইপের আলাদা কিছু ফায়ার এক্সটিংগুইজার থাকে যেটাকে ইউজ করা হয়। আসলে এই ধরনের ফায়ার যেটা খুব একটা বেশি কমন নয়, ঠিক আছে, এই যে মেটাল থেকে যে ফায়ার, কম্বাসিবল মেটাল থেকে যে ফায়ার, এটা তো খুব একটা কমন ফায়ার নয়, সে কারণে এটা এখানে অতটা উল্লেখ করা হয়নি, কিন্তু এটার জন্য থাকবে, এটার জন্য ক্লাস ডি টাইপের ফায়ার এক্সটিংগুইজার যেরকম ড্রাই কেমিক্যাল বেসড যেটা আমাদের ক্লাস এবিসি টাইপে ইউজ করা হচ্ছে, ওই রকমই ড্রাই কেমিক্যাল বেসড কিছু ফায়ার এক্সটিংগুইজার যেটা ক্লাস ডি টাইপের ফায়ারকে এক্সটিংগুইশ করবার কাজে ইউজ করা হবে, ঠিক আছে।
আর বলো, আর কে কি বলছিলে? আর কেউ কিছু বলছিলে একটা, ওই আপনি যেটা জিজ্ঞাসা করলেন সেটাই বললাম। কোনটা বলো? ও ওই আচ্ছা, ইলেকট্রিক ফায়ারের ক্ষেত্রে কি ধরনের ইলেকট্রিক্যাল ইউজ করবো? ফায়ারের ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব? এবিসি ইলেকট্রিক্যাল আর ফায়ারের বিসি ইউজ ক্ষেত্রে করবো। বিসি এবং এবিসি টাইপ, যে কোনো এবিসি। একটা টাইপ আমরা ইউজ করব। ঠিক আছে, বিসি টাইপের যেটা আছে সেটাতে কার্বন ডাইঅক্সাইড বেস্ট, আর এবিসি টাইপের যেটা আছে সেটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে ড্রাই ড্রাই কেমিক্যাল। কেমিক্যাল বেস্ট, ড্রাই কেমিক্যাল বেস্ট। ঠিক আছে, তো পাউডার এক্সটিংগুইজার যেটা বলা হয়েছে, পাউডার এক্সটিংগুইজার মানে হচ্ছে পাউডারের মতো, যেটা ড্রাই কেমিক্যাল বেসড সেটাই পাউডারের মতো। এটা হচ্ছে মাল্টি পারপাস ফায়ার এক্সটিংগুইজার, বিকজ দে ক্যান বি ইউজড অন ক্লাস এ, ক্লাস বি অ্যান্ড ক্লাস সি টাইপ ফায়ার। এটাকে মাল্টি পারপাস বলা হচ্ছে কারণ এটা এ বি সি তিন ধরনের ফায়ারের ক্ষেত্রেই ব্যবহার করা যাচ্ছে। and they can also be used on fires involving electrical equipments. However, they do not cool the fire, so it can reignite. ঠিক আছে, মানে এই এবিসি টাইপের ফায়ারকে নেভানোর জন্য পাউডার এক্সটিংগুইজার ইউজ করা হবে। এটাকে ইলেকট্রিক্যাল ফায়ারের ক্ষেত্রেও ইউজ করা যেতে পারে, কিন্তু এটা ওই ইলেকট্রিক্যাল ফায়ার যেটা এই পাউডার এক্সটিংগুইজারের মাধ্যমে যেটাকে নেভানো হচ্ছে সেটা কিন্তু আবার পুনরায় জ্বলে উঠতে পারে, মানে একবার নেভানো হলো তারপরে আবার রিইগনাইট করতে পারে, পুনরায় জ্বলে যেতে পারে, কারণ ওই জায়গাটাকে ঠান্ডা করে দিতে পারে না। পাউডার এক্সটিংগুইজারের মধ্যে যে কেমিক্যালস গুলো থাকে সেটা ওই জায়গাটাকে কুল ডাউন করতে পারে না। ঠিক আছে, কুলিং এফেক্টটা এর মধ্যে থাকে না, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। পাউডার এক্সটিংগুইজার যেটার ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা জায়গাটাকে কুল যেহেতু করতে পারে না, ফায়ারটা পুনরায় রিইগনিশন হতে পারে। কারণ আমরা জানি ফায়ার হওয়ার জন্য কি কি দরকার, ফায়ার হওয়ার জন্য তিনটে জিনিসের দরকার। তিনটে জিনিস কি? ফুয়েল, হিট আর অক্সিজেন। ঠিক আছে, তো তার মধ্যে হিটটাকে এলিমিনেট করতে পারাটা কিন্তু জরুরি। এবার এটা যেহেতু কুল করতে পারে না, মানে হিটটা থেকেই যায়, সেই হিট থেকে পুনরায় আবার ফায়ারটা রিইগনিশন হতে পারে। এটা ডিসঅ্যাডভান্টেজ অফ পাউডার টাইপ এক্সটিংগুইজার। আর পাউডার এক্সটিংগুইজার ক্যান অলসো ক্রিয়েট এ লস অফ ভিজিবিলিটি অ্যান্ড মে ক্রিয়েট ব্রিদিং প্রবলেমস। ঠিক আছে, এটাতে জায়গাটা দৃশ্যমানতাটা কমে যেতে পারে এবং এর ফলে কিন্তু শ্বাসকষ্ট সমস্যা দেখা দিতে পারে, নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার সমস্যা দেখা দিতে পারে। তো যেখানে মানে একদমই অন্য কোনো অল্টারনেটিভ নেই জেনারেলি, সেখানেই এই ধরনের পাউডার এক্সটিংগুইজার অর্থাৎ ক্লাস এবিসি টাইপ এক্সটিংগুইজার এটাকে ইউজ করা উচিত। ঠিক আছে, যেখানে বিল্ডিং এর মধ্যে, মানে যখন বিল্ডিং এর মধ্যে যখন ইউজ করা হয় তখন কিন্তু এটা মানে জেনারেলি ইউজ মানে রেকমেন্ডেড নয়। কোনো একটা বিল্ডিং এর মধ্যে যদি কোনো ইনস্টলেশন থাকে তো সেখানে কিন্তু একটা যেহেতু ওপেন স্পেস নয়, ওপেন স্পেস না হওয়ার জন্য একটা বদ্ধ জায়গার মধ্যে যদি আগুন লেগে যায়, সেখানে যদি নেভাতে গিয়ে আমরা পাউডার এক্সটিংগুইজার ইউজ করি তো জায়গাটা তো এমনিতেই দেখতে পাওয়া যাবে না, এমনিতেই যেহেতু বদ্ধ জায়গা সেখানে আলো তো এমনিতে আসবে না। ঠিক আছে, আর আলো আসবে না এবং যখনই ফায়ার লাগবে অটোমেটিক্যালি সেই সময় কি করতে হবে, ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাইটাকে তো কাট অফ করতে হবে, কারণ সেই আগুন তো ইলেকট্রিসিটিকেও ছড়িয়ে পড়বে। ঠিক আছে, ইলেকট্রিক পাওয়ার সাপ্লাইটাকে তো বন্ধ করতে হবে আগে। তো ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই যেহেতু বন্ধ করবে, এমনিতেই একটা আলোর অভাব দেখা দেবে। তো সেই অবস্থায় যদি এই পাউডার এক্সটিংগুইজার ইউজ করা হয় তার সেটা আরো দৃশ্যমানতাটাকে কমিয়ে দেবে, ভিজিবিলিটিটাকে আরো কমিয়ে দেবে এবং যেহেতু বদ্ধ জায়গা সেখানে একটা ব্রিদিং প্রবলেমও দেখা দেবে। তো যে কারণে একান্তই বাধ্য না হলে পাউডার এক্সটিংগুইজার জেনারেলি রেকমেন্ডেড করা হয় না যখন এটাকে বিল্ডিং এর মধ্যে ইউজ করতে হবে। ওপেন স্পেসে করা যেতেই পারে, ওপেন স্পেসের মধ্যে যদি এরকম হয় যেখানে আলো বাতাস আসছে, যেখানে সাফোকেশন বা ব্রিদিং প্রবলেম দেখা দেবে না, সেখানে কিন্তু এটা ইউজ করা যেতেই পারে। আর একটা কম্প্যাক্ট জায়গার মধ্যে হলে সেখানে রেকমেন্ড জেনারেলি এটাকে করা হয় না। আর CO2 এক্সটিংগুইজার, কার্বন ডাইঅক্সাইড এক্সটিংগুইজার, এটা হচ্ছে ইট ইজ দে আর আইডিয়াল ফর প্লেসেস with a lot of electrical equipment such as offices, server rooms, because they are safe to use on fires involving electrical apparatus. ঠিক আছে, ইলেকট্রিক্যাল অ্যাপারেটাস যেখানে প্রচুর পরিমাণে আছে, যেরকম কোনো অফিস বিল্ডিং হোক বা যেখানে সার্ভার আছে, ঠিক আছে, বা যেখানে বড় বড় ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস রাখা আছে, ট্রান্সফরমার আছে, সার্কিট ব্রেকার আছে, এই ধরনের সাবস্টেশন। ঠিক আছে, সেই সমস্ত জায়গাতে জেনারেলি CO2 বেসড যে কার্বন ডাইঅক্সাইড বেসড এক্সটিংগুইজার এটাই ইউজ করা হয়। অ্যান্ড CO2 এক্সটিংগুইজার ডু নট লিভ এনি রেসিডিউ আনলাইক ফোম এক্সটিংগুইজার। ঠিক আছে, যেটা ওয়েট কেমিক্যাল বেসড
ফোম এক্সটিংগুইজার, সেখানে একটা রেসিডিউ কিছু থেকে যায়, কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড এক্সটিংগুইজার ইউজ করলে সেখানে কোনো রেসিডিউ থাকছে না। অ্যান্ড দে ক্যান অলসো বি ইউজড অন ক্লাস বি টাইপ ফায়ার্স, দোজ ইনভলভিং ফ্লেমেবল লিকুইড সাচ অ্যাজ প্যারাফিন অর পেট্রোল। এই পেট্রোল জাতীয় দাহ্য তরল থেকে যে ফায়ার, সেগুলো হচ্ছে ক্লাস বি ফায়ার। সেই ক্লাস বি ফায়ার নেভানোর জন্য কার্বন ডাইঅক্সাইড বেসড এক্সটিংগুইজারকে ইউজ করা যায়। And CO2 extinguisher work by smoothing the fire and cutting off the supply of air. এটার মেন কাজটা কি হয়, কার্বন ডাইঅক্সাইড বেসড এক্সটিংগুইজার সেখানে একটা ড্রাই আইস যাকে বলে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড সেটা থাকে। তো সেটাকে যখন সেই আগুনের ওপরে স্প্রে করছে, তখন সেটা কার্বন ডাইঅক্সাইড লেয়ার একটা ফর্ম করছে, এবং যেটা আগুন জ্বলার জন্য যে জরুরি অক্সিজেন সেটার সাপ্লাইটাকে বন্ধ করে দিচ্ছে। আগুনের ওপরে কার্বন ডাইঅক্সাইডের এত একটা লেয়ার তৈরি হচ্ছে যে সেটা অক্সিজেন যেটা আগুন জ্বলবার জন্য জরুরি সেটার সাপ্লাই কাট অফ হয়ে যাচ্ছে, মানে এয়ারের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্টটা পাচ্ছে না ফায়ারটা, যার ফলে সেখানে পাওয়ার মানে সেই আগুনটা আস্তে আস্তে কিন্তু নিভে যাচ্ছে। কারণ আগুন জ্বলবার জন্য তিনটে জিনিসই দরকার, ঠিক আছে? তার মধ্যে এয়ারও দরকার, এয়ার যদি না থাকে তো আগুন জ্বলা সম্ভব নয়। ফুয়েল দরকার, এয়ার দরকার, আর কি দরকার? ফুয়েল, এয়ার এবং হিট, তিনটে জিনিস দরকার। তো তার মধ্যে এয়ারের সাপ্লাইটা কিন্তু কাট অফ হয়ে যাচ্ছে, তার মাধ্যমে এটা আগুনটাকে নেভাতে পারছে। এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বেসড এক্সটিংগুইজারের ওয়ার্কিং প্রিন্সিপাল, ঠিক আছে? তো বিভিন্ন ধরনের এক্সটিংগুইজারের সম্পর্কে জানা গেল, ঠিক আছে? সংক্ষিপ্তভাবে বলা হলো যে বিভিন্ন ধরনের ফায়ার এক্সটিংগুইজার কি কি ধরনের হতে পারে, এবং তার মধ্যে আমাদের যেটা মেন উদ্দেশ্য এখানে, আমাদের মূল আলোচ্য বিষয় কিন্তু ইলেকট্রিক্যাল ফায়ার্স, ঠিক আছে? তো ইলেকট্রিক্যাল ফায়ার্সকে নেভানোর জন্য আমরা জেনারেলি কোন দুটো এক্সটিংগুইজার ইউজ করব? টাইপ বিসি টাইপ, যেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বেসড ফায়ার এক্সটিংগুইজার, অথবা ক্লাস এবিসি টাইপ, যেটা হচ্ছে ড্রাই কেমিক্যাল বেসড ফায়ার এক্সটিংগুইজার। তার মধ্যে বেশি প্রেফার করব কোনটাকে? CO2 বেসড ফায়ার এক্সটিংগুইজারটাকে, ঠিক আছে? কারণ এটা হচ্ছে আমরা ইউজ করতে পারি যেখানে আমাদের ড্রাই কেমিক্যাল বেসড যে ফায়ার এক্সটিংগুইজার সেখানে কিছু ডিসঅ্যাডভান্টেজেস ছিল, যেমন হচ্ছে ভিজিবিলিটি কমে যেত, এয়ার একটা সাফোকেশনের তৈরি হতো, এবং যে ব্রিদিং প্রবলেম দেখা দিত, সেই সমস্যাগুলো কিন্তু CO2 বেসড এক্সটিংগুইজারের ক্ষেত্রে হবে না। যে কারণে এটাই বেশি প্রেফারেবল, ক্লাস বিসি টাইপ অফ ফায়ার এক্সটিংগুইজার্স, ঠিক আছে? এটাই হয়ে গেল আমাদের ফার্স্ট চ্যাপ্টার, অর্থাৎ ইলেকট্রিক্যাল সেফটি অ্যান্ড প্রিভেনশন অফ অ্যাক্সিডেন্টস। এই চ্যাপ্টারের মধ্যে এই টপিকগুলোই আমাদের ডিসকাস করার ছিল, সেগুলো আমরা ডিসকাশন করলাম, ঠিক আছে? তো এর মধ্যে কারো কোনো ডাউট থাকলে বলো, যে টপিকগুলো বলা হয়েছে তার মধ্যে কোনো ডাউট আছে? লাস্টে পয়েন্ট হচ্ছে প্যারাফিন পেট্রোল দিয়ে কি একটা বললেন, ওটা বলুন। প্যারাফিন পেট্রোল ওগুলো হচ্ছে দাহ্য বস্তু, ঠিক আছে? ওগুলো তো লিকুইড মানে ফ্লেমেবল লিকুইড, যেখান থেকে সহজে আগুন লেগে যেতে পারে। পেট্রোল, ডিজেল এগুলো তো জানো তোমরা, ইজিলি ওগুলো আগুন ক্যাচ করে, ঠিক আছে? তো ওই সমস্ত লিকুইড থেকে যে ফায়ার তৈরি হচ্ছে, সেই ফায়ারকে কি বলা হয়? সেই ফায়ারকে বলা হয় ক্লাস বি টাইপ অফ ফায়ার, ঠিক আছে? তো ক্লাস বি টাইপের ফায়ারকে নেভানোর জন্য ওই কার্বন ডাইঅক্সাইড বেসড যে এক্সটিংগুইজার সেগুলোকে ইউজ করা যেতে পারে, কারণ ওটা তো ক্লাস বিসি টাইপ। কার্বন ডাইঅক্সাইড বেসড যে ফায়ার এক্সটিংগুইজার ওটাকে বলা হচ্ছে বিসি টাইপ অফ ফায়ার এক্সটিংগুইজার, মানে ক্লাস বি টাইপের যে এক্সটিংগুইজার সেটা, মানে ক্লাস বি টাইপের যে ফায়ার সেটাকেও নেভাতে পারে, আর ক্লাস সি টাইপের ফায়ার তাকেও নেভাতে পারে, এটাই বলা হয়েছে, ঠিক আছে? ঠিক আছে? তো এইগুলো আমাদের ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে ছিল, ইলেকট্রিক্যাল সেফটি অ্যান্ড প্রিভেনশন অফ অ্যাক্সিডেন্টস। এটার পিপিটিটা অলরেডি আমার ওয়েবসাইটে দেওয়া আছে, ঠিক আছে? এসআরএসবির ওয়েবসাইটে এটা দেওয়া আছে, ওখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারো। এবার এই চ্যাপ্টারটা যখন হয়ে গেল, আমি আবার সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে সেটা একটু স্টার্ট করি। সেকেন্ড চ্যাপ্টার অফ PIMT। সেকেন্ড চ্যাপ্টারটা দেখো এখানে কি বলছে, টপিকটার নাম হচ্ছে জেনারেল ইন্ট্রোডাকশন, ঠিক আছে? জেনারেল ইন্ট্রোডাকশন, এখানে আমরা মূলত বিভিন্ন টেস্টিং সম্পর্কে জানবো, ঠিক আছে? টেস্টিং এর কি কি প্রসেস আছে ইকুইপমেন্টে সেগুলো সম্পর্কে জানবো, এবং বিভিন্ন মেইনটেনেন্সের প্রসিডিওর গুলোও জানবো। শুরু করা যাক। টপিক, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে জেনারেল ইন্ট্রোডাকশন। এই চ্যাপ্টারের মধ্যে
প্রথমে যেটা বলা হচ্ছে যে টেস্টিং কেন জরুরি, কোনো মেশিনের টেস্টিং কেন জরুরি। বলো কেন কেন একটা মেশিনকে আমরা টেস্ট করব, টেস্টিংটা করব কেন? প্রথমত মেশিন তৈরি হয় কোনো একটা ম্যানুফ্যাকচারারের প্রেমিসেস, এবং সেই ম্যানুফ্যাকচারার তার একটা ডিজাইন ক্রাইটেরিয়া থাকে, ডিজাইনের একটা ডেটা শিট থাকে, সেই ডেটা অনুযায়ী তারা ডিজাইনটা করে। এবার ডিজাইন করে ম্যানুফ্যাকচার তো করে ফেললো, কিন্তু সেই মেশিনটা অ্যাজ পার যে ডিজাইন ডেটা সেই অনুযায়ী পারফরমেন্স করছে কিনা সেটাকে তো চেক করতে হবে। সেটা চেক করবার জন্য টেস্টিং করতে হবে। যেমন একটা সিম্পল এক্সাম্পল, যদি একটা ট্রান্সফরমার কেউ ডিজাইন করে, সাপোজ একটা ট্রান্সফরমার, একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ডিজাইন করলো, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, সাপোজ তাতে 1 কেভি ভোল্টেজ ইনপুট দিতে হবে, 100 ভোল্ট আউটপুট হবে, ঠিক আছে? এটা তো একটা ডিজাইন ক্রাইটেরিয়া হয়ে গেল। এবার অ্যাকচুয়ালি যখন আমরা ট্রান্সফরমারটাকে ব্যবহার করছি বা বানিয়ে ফেলছি, তো সেটাতে অ্যাকচুয়ালি 1 কেভি ইনপুট দিয়ে 100 ভোল্ট আউটপুট পাচ্ছি কিনা সেটাকে তো চেক করে দেখতে হবে। তাছাড়া আমরা ওটাকে সার্টিফাই করবো কি করে, বা ওটাকে ইউজই বা করবো কি করে? মানে ডিজাইন অনুযায়ী ঠিকমতো কাজ করছে কিনা সেটাকে যাচাই করার জন্য, তার পারফরমেন্স যাচাই করবার জন্য টেস্টিং দরকার। আর কি জন্য দরকার? টু চেক দ্য ভ্যারিয়েশন বিটুইন অ্যাকচুয়াল অ্যান্ড দ্য ডিজাইন ভ্যালুস। ঠিক আছে, অ্যাকচুয়াল এবং ডিজাইন ভ্যালুস এর মধ্যে ভ্যারিয়েশন কতটা থাকছে সেটাকে চেক করতে হবে। হয়তো একটা ট্রান্সফরমার 1 কেভি বাই 100 ভোল্টের ডিজাইন করা হয়েছে, এবার তাতে হয়তো ডিজাইন করতে গিয়ে আউটপুটে হয়তো ইনপুটে 1 কেভি দিলাম, আউটপুটে হয়তো 99 ভোল্ট পেলাম, 100 ভোল্টের জায়গায় 99 ভোল্ট পেলাম, তাহলে 1 ভোল্ট যেটা হলো সেটা ভ্যারিয়েশন। ঠিক আছে, ডিজাইনের থেকে ওটা ভ্যারিয়েশন হলো 1 ভোল্টের। ঠিক আছে, সেই ভ্যারিয়েশন কতটা হচ্ছে, এবার 1 কেভি দিয়ে 99 ভোল্ট পেলাম, সেটা একরকম ভ্যারিয়েশন। কিন্তু ওই ট্রান্সফরমারে 1 কেভি ইনপুট ভোল্টেজ দিয়ে যদি আমি 80 ভোল্ট আউটপুট পাই, সেটা সেক্ষেত্রে ভ্যারিয়েশনটা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। মানে 100 ভোল্টের জায়গায় আমরা 80 ভোল্ট পেয়ে যাচ্ছি, 20 ভোল্টের একটা ভ্যারিয়েশন হচ্ছে। অন্যদিকে 1 কেভি ইনপুট দিয়ে যদি আমি 99 ভোল্ট আউটপুট পাই বা 101 ভোল্ট আউটপুট পাই, তখন ভ্যারিয়েশনটা হচ্ছে 1 ভোল্টের। তাহলে কতটা পর্যন্ত ভ্যারি করছে আউটপুট ভোল্টেজটা, কতটা ভ্যারি করছে তার ডিজাইন ভ্যালুর থেকে। আউটপুটের যে প্যারামিটার, শুধু আমি ভোল্টেজের কথাই কেন বলবো, যে কোনো প্যারামিটার হতে পারে সেই মেশিনটার এফিসিয়েন্সি কতটা হওয়া উচিত অ্যাজ পার ডিজাইন, এবং যেটা অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচার করা হলো তাতে কতটা এফিসিয়েন্সি পাচ্ছি। ম্যানুফ্যাকচারিং এবং ডিজাইন এফিসিয়েন্সির মধ্যে কতটা ফ্লাকচুয়েশন দেখা দিচ্ছে, কতটা ভ্যারিয়েশন দেখা দিচ্ছে, এগুলো আমরা যাচাই করতে পারি টেস্টিং এর মাধ্যমে। ইনভেস্টিগেট দ্য রিজনস অফ ভ্যারিয়েশন বিয়ন্ড পারমিসিবল লিমিট অ্যান্ড মডিফাই দ্য ডিজাইনস। ঠিক আছে, যদি দেখা যায় যে এই যে ডিজাইন করা হলো কোনো মেশিনকে দিয়ে, মেশিন ডিজাইন করে যে ভ্যারিয়েশনটা পেলাম সেটা পারমিসিবল লিমিটের থেকে বেশি হয়ে গেল, তার যা পারমিসিবল লিমিট তার থেকে হয়তো বেশি হয়ে গেল, তাহলে দেখতে হবে যে কি জন্য বেশি হলো বা কি জন্য ভ্যারিটা হলো, এবং সেই অনুযায়ী কি করতে হবে। তাহলে ডিজাইন যে প্রসিডিওর, সেই প্রসিডিওরে কিছু মডিফিকেশনস করতে হবে। ঠিক আছে, সেই মডিফিকেশনস গুলো করবার জন্য প্রথমত টেস্টিং করতে হবে। টেস্টিং করে তো দেখতে হবে যে অ্যাকচুয়ালি ভ্যারিয়েশন হচ্ছে কিনা, ভ্যারিয়েশন হচ্ছে কিনা সেটা জানবার পরে তবে আমরা সেটার কারণ অনুসন্ধান করতে পারবো এবং সেই মতো ডিজাইন মডিফিকেশন করতে পারবো। নেক্সট হচ্ছে আর কি জন্য দরকার না, ডিটারমাইন দ্য কোয়ালিটি অফ ওয়ার্কম্যানশিপ, কোয়ালিটি অফ মেটেরিয়ালস ইউজড। মানে কোনো জায়গায় হয়তো একটা ম্যানুফ্যাকচার হলো একটা যন্ত্র, সেই যন্ত্রটার আমরা টেস্টিং করলাম, টেস্টিং করে দেখলাম যে সেই যন্ত্রের এফিসিয়েন্সি কত, বা সেই যন্ত্রের আউটপুট প্যারামিটারস গুলো কিরকম থাকছে। আবার অন্য আরেকটা জায়গা থেকেও দেখলাম। কিন্তু যদি আমরা দেখি যে ধরো একটাই এইরকম একটা ইকুইপমেন্ট, একটা ট্রান্সফরমার, ধরো একটা এ কোম্পানি আছে আর একটা বি কোম্পানি আছে। ঠিক আছে, এ কোম্পানির যে ট্রান্সফরমার সেটা থেকে বা এ কোম্পানির যে মেশিন সেটার হয়তো একই ডিজাইন এবং সেখানে হয়তো এফিসিয়েন্সি আমরা পাচ্ছি 96%। ঠিক আছে, টেস্টিং করবার ফলে টেস্টিং করে আমরা এফিসিয়েন্সি বার করছি, দিয়ে দেখলাম এর এফিসিয়েন্সি হয়তো 96%। আর এই বি যে ফ্যাক্টরি আছে তাদের তৈরি করা যে ট্রান্সফরমার, তার এফিসিয়েন্সি হয়তো আমি দেখলাম হচ্ছে যে 98%। ঠিক আছে, এবার
হয়তো আমরা ডিজাইন যেটা করতে দিয়েছিলাম সেই তার এফিসিয়েন্সিতে বলা ছিল যে হয়তো 98% মতো রাখতে হবে। আমরা হয়তো ডিজাইন যাদের কাছ থেকে এই পারচেস করছি ট্রান্সফরমারটা, এ কোম্পানি আর বি কোম্পানি, হয়তো বলা হয়েছিল যে ডিজাইন করবার সময় যে এফিসিয়েন্সিটা হয়তো রাখতে হবে 98.5%, এটা এফিসিয়েন্সি রাখতে হবে, সেই মতো ডিজাইন করো। এবার দেখা গেল যে আমার দুটো ম্যানুফ্যাকচারার আছে, এ আর বি। দুটো ম্যানুফ্যাকচারের মধ্যে এ যে ম্যানুফ্যাকচার করলো তাতে কতটা ভ্যারিয়েশন হচ্ছে, 0.5%-এর ভ্যারিয়েশন হচ্ছে। 98.5% থাকার কথা, থাকছে 98, আর এর 98.5% থাকার কথা হচ্ছে 96। তার মানে এর ভ্যারিয়েশন অনেকটা বেশি হচ্ছে। ডিজাইন যেটা করতে বলা হয়েছিল তার থেকে ভ্যারিয়েশনটা অনেক বেশি হচ্ছে। তাহলে আমি কি বুঝবো যে এই যে কোম্পানিটা, এর ওয়ার্কম্যানশিপ অনেক বেটার, এই কোম্পানিতে যারা ওয়ার্কার আছে বা এদের যে ম্যানেজমেন্ট আছে, এরা যে ধরনের মেটেরিয়ালস গুলো ইউজ করছে সেগুলো বেটার কোয়ালিটির মেটেরিয়াল আছে, বা এদের যে ওয়ার্কসম্যানরা আছে তারা বেটার ওয়ার্ক করছে, বেশি ভালো কাজ করছে। ঠিক আছে, আমরা এইভাবে তাদের কোয়ালিটিটাকে জাজ করতে পারবো যে কোন কোম্পানি বা কোন ম্যানুফ্যাকচার কত ভালো কাজ করছে বা কত ভালো ডিজাইন বা ম্যানুফ্যাকচারিং করছে। সেগুলো যাচাই করতে গেলে প্রথমত কিন্তু আমাদেরকে টেস্টিংটা করতে হবে। টেস্টিং না করে কিন্তু আমরা বলতে পারবো না যে এই কোম্পানির লেবারদের ওয়ার্কম্যানশিপ বেটার বা এই কোম্পানি বেটার কোয়ালিটির মেটেরিয়াল ইউজ করে, এগুলো বলা সম্ভব না। তার জন্য দরকার আগে টেস্টিং করা। নেক্সট হচ্ছে যে টু চেক দ্য পারফরমেন্স অফ পার্টিকুলার মেশিন আফটার নিউ অর মডিফাইড ডিজাইন। ঠিক আছে, হয়তো কোনো একটা মেশিন নতুন এলো, নিউ মেশিন, তার পারফরমেন্স না যাচাই করে কিন্তু কোনোভাবেই তাকে চার্জ করা হয় না। যে কোনো ইলেকট্রিক্যাল ইনস্টলেশন হোক, সেখানে যে কোনো নতুন মেশিন আসুক, এটা হতে পারে মোটর, হতে পারে ট্রান্সফরমার, হতে পারে সার্কিট ব্রেকার, হতে পারে ইনসুলেটর, হতে পারে বা যে কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট হতে পারে, সেগুলোকে যখনই কোনো ইলেকট্রিক্যাল সার্কিটে কানেক্ট করা হবে তার আগে তার টেস্টিং কিন্তু করতেই হবে। ঠিক আছে, শুধুমাত্র যে নতুন এলে টেস্টিং করতে হবে তাই নয়, হয়তো কিছু ডিজাইনে মডিফিকেশন করা হলো, হয়তো কোনো জায়গায় একটা পার্টিকুলার সার্কিট ব্রেকার ছিল, সেই সার্কিট ব্রেকার চেঞ্জ করে তার ডিজাইনে কিছু মডিফিকেশন করে অল্টারনেটিভ আর একটা সার্কিট ব্রেকার বসানো হলো। কিন্তু এমন নয় যে আগে একটা জিনিস চলছিল বলে আমি কোনো টেস্টিং ছাড়াই দ্বিতীয় ইকুইপমেন্টটাকে ইনস্টল করে চার্জ করে দেবো, সেটা সম্ভব নয়। তো যে কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট যখন আমরা নতুন ইনস্টল করব বা আফটার ডিজাইন মডিফিকেশন রিইনস্টল করব, তখন তার আগে সেটাকে পাওয়ার সাপ্লাই দেওয়ার আগে অবশ্যই টেস্টিং করে নিতে হবে। ঠিক আছে, অবশ্যই কিন্তু তার আগে টেস্টিং করে নিতে হবে। এই ধরনের টেস্টিংকে জেনারেলি প্রি কমিশনিং টেস্ট বলে। ঠিক আছে, এটাকে বলা হয় জেনারেলি প্রি কমিশনিং টেস্ট। প্রি কমিশনিং টেস্ট, এই ধরনের কিছু টেস্টিং করে নিতে হবে যখনই কোনো ইকুইপমেন্টকে আমরা নতুন ইনস্টল করব বা রিইনস্টল করব। ঠিক আছে, আর কি জন্য দরকার না, টু রিস্টার্ট দ্য মেশিন আফটার মেইনটেনেন্স ডিউরিং শাটডাউন পিরিয়ড। হয়তো কোনো একটা মেশিন শাটডাউন অবস্থায় ছিল, শাটডাউন অবস্থায় আমরা তাতে মেইনটেনেন্স করেছি। ঠিক আছে, শাটডাউন অবস্থায় হয়তো আমরা কোনো ইকুইপমেন্টে মেইনটেনেন্স করেছি। ধরো একটা সাবস্টেশনে একটা ট্রান্সফরমার আছে, সেই ট্রান্সফরমারের মধ্যে তো অনেক কিছু পার্টস আছে, ট্রান্সফরমারের ওয়াইন্ডিংস আছে, ট্রান্সফরমারের কোর আছে, ট্রান্সফরমার অয়েল আছে, এই ট্রান্সফরমারের বুশিং আছে। এই সমস্ত পার্টসগুলোকে মনে করো খুলে সেগুলোকে মেরামত করে আবার নতুন করে ইনস্টল করা, মানে একবার ব্রেকডাউন হয়ে গেছিল অথবা কোনো কারণে শাটডাউন নেওয়া হয়েছিল, তো সেই অবস্থায় ওটাকে আমরা মেইনটেনেন্স করেছি। মেইনটেনেন্স করে আবার নতুন সব কানেক্ট করে দেওয়া হয়েছে নতুন করে, এবং তারপরে ওটাকে আবার চালু করতে হবে। তো সরাসরি কিন্তু চালু করা যাবে না, চালু করবার আগে ওই ইকুইপমেন্টটাকে আবার কিন্তু টেস্টিং করে নিতে হবে। মানে তার যে যে টেস্টগুলো এই নতুন করে চার্জিং এর সময় করা দরকার, সেই টেস্টগুলো কিন্তু আরেকবার করে নিয়ে তবে সেই ইকুইপমেন্টটাকে রিস্টার্ট করা যাবে। ঠিক আছে, তার মানে কোনো ইকুইপমেন্ট যদি নতুন ইনস্টল হয়, ফার্স্ট টাইম ইনস্টল হয়, তখনও টেস্টিং করতে হবে। আফটার মডিফিকেশন অফ ডিজাইন যদি রিইনস্টল হয় তখনও টেস্টিং করতে হবে। আবার ব্রেকডাউনের কারণে যদি কোনো ইকুইপমেন্ট ড্যামেজড হয়ে যায়, সেটাকে সারানোর পরে যখন আবার রিস্টার্ট করব তখনও কিন্তু একবার টেস্টিং করে নিতে হবে। সুতরাং এই সমস্ত কারণবশত টেস্টিং করাটা জরুরি।
ঠিক আছে, টেস্টিং গুলো এই কারণে করতে হবে। তাহলে যদি আমরা দেখি যে টেস্টিং করার কারণগুলো কি কি, আমরা যদি আরেকবার দেখে নিই, তাহলে আমরা বলতে পারি যে প্রথমত যে ইকুইপমেন্টের যে ম্যানুফ্যাকচারিং ডেটা সেগুলো ডিজাইনের সঙ্গে ম্যাচ করছে নাকি, যদি ম্যাচ না করে তাহলে ভ্যারিয়েশন কতটা হচ্ছে, যদি ভ্যারিয়েশন থাকে তার কারণটা কি সেটাকে অনুসন্ধান করতে হবে। নেক্সট হচ্ছে যে এই টেস্টিং ডেটা থেকেই আমরা বুঝতে পারবো যে কতটা ভালো সেই ম্যানুফ্যাকচারার ম্যানুফ্যাকচারিং করেছে, মানে তার ওয়ার্কম্যানশিপ কতটা বেটার এবং তার যে কোয়ালিটি অফ মেটেরিয়ালস ইউজড সেগুলো কতটা ভালো। এবং তারপরে আমরা যদি কোনো মেশিনকে নতুন ইনস্টল করতে চাই অথবা তার ডিজাইন মডিফিকেশনের পরে ইনস্টল করতে চাই, সেক্ষেত্রে টেস্টিং করে তবেই তাকে চার্জ করা যাবে। এবং কোনো ইকুইপমেন্ট আফটার ব্রেকডাউন মেনটেনেন্স বা কোনো শিডিউল মেনটেনেন্স যদি আমরা তাকে রিইনস্টল করতে চাই তখন কিন্তু, বা রিস্টার্ট যদি করতে চাই তখনও কিন্তু একবার টেস্টিং করে নিতে হবে। তো এই সমস্ত কারণে টেস্টিংটা জরুরি, টেস্টিংটা এই কারণেই জরুরি। ঠিক আছে, এবার আমরা দেখবো যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, এটা একটা কথা আছে। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ব্যাপারটা কি? Indian Standard Bureau is the national institute to specify the standards for particular machine, equipments, apparatus, materials, etc. এটা হচ্ছে একটা ন্যাশনাল লেভেলের ইনস্টিটিউট, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ব্যুরো। এরাই কি করে? এরাই হচ্ছে কোনো পার্টিকুলার ইকুইপমেন্ট বা কোনো পার্টিকুলার মেশিন বা কোনো পার্টিকুলার মেটেরিয়াল, তার কি কি স্ট্যান্ডার্ড থাকা উচিত এরাই স্পেসিফাই করে। যেমন কোন একটা মোটর, তার এফিসিয়েন্সি কত, রেটিং এর মোটরের ক্ষেত্রে এফিসিয়েন্সি কত থাকা উচিত সেটা স্পেসিফিকেশন কে করবে, সেটাকে কে নির্ধারণ করবে? এই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ব্যুরো নির্ধারণ করবে। একটা ট্রান্সফরমারের যে ভোল্টেজ রেগুলেশন সেটা কত থাকা উচিত সেটা কে নির্ধারণ করবে? সেটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ব্যুরো নির্ধারণ করবে, যে এত কেভিএ বা এত এমভিএ রেটিং এর ট্রান্সফরমারে ম্যাক্সিমাম ভোল্টেজ রেগুলেশন এত হতে পারে। সেই রেগুলেশন গুলো প্রোভাইড করবে কিন্তু ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। এগুলো কেউ ইচ্ছা মতো ডিজাইন করতে পারবে না। এগুলো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ব্যুরো নামক এক সংস্থা আছে, ন্যাশনাল লেভেলের ইনস্টিটিউট আছে, তারা যে ডেটাগুলো বলে দেবে কোনো পার্টিকুলার মেশিন বা ইকুইপমেন্টের জন্য, সেই অনুযায়ী ইকুইপমেন্টস গুলোকে ম্যানুফ্যাকচারিং করতে হবে। তারপর ইট গিভস সার্টিফিকেশন আফটার টেস্টিং নিউলি ম্যানুফ্যাকচার্ড মেশিনস, ইকুইপমেন্টস অর অ্যাপারেটাস। যখন কোনো একটা ইকুইপমেন্ট নতুন ম্যানুফ্যাকচারিং করা হলো, কোনো ম্যানুফ্যাকচারার সেটাকে বানালো, সে কিন্তু সরাসরি বাজারে ওটাকে বিক্রি করতে পারবে না, বা বিক্রি করলেও সে তার কাছ থেকে কেউ পারচেজ করবে না। এর কারণ হচ্ছে তার কাছে সার্টিফিকেট নেই। ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং করলেই হবে না, ম্যানুফ্যাকচারারকে কিন্তু এই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ব্যুরোর কাছ থেকে সার্টিফিকেশনটা জোগাড় করতে হবে। তারা আফটার টেস্টিং, মানে টেস্টিং করে ওই ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্ট যেগুলো করেছে, কোনো ম্যানুফ্যাকচারার বা কোনো কোম্পানি যে যন্ত্রগুলো বানিয়েছে সেগুলোকে উপযুক্ত টেস্টিং করে তবেই এরা সার্টিফিকেশন প্রোভাইড করবে। সেই সার্টিফিকেটের ভিত্তিতে তবে ওই ম্যানুফ্যাকচারার কোনো জায়গায় তার প্রোডাক্টকে সেল করতে পারবে। It gives ISS certification to equipments conforming to the limits of loss, efficiency criteria। এই সমস্ত ব্যাপারে যে সার্টিফিকেট, মানে কতটা লস থাকতে পারে, ঠিক আছে, কতটা সেই ইকুইপমেন্টের এফিসিয়েন্সি কতটা মিনিমাম হতে পারে। এফিসিয়েন্সি ম্যাক্সিমাম তো বেশি হলে ভালোই, কিন্তু মিনিমাম কতখানা থাকতেই হবে। ঠিক আছে, মিনিমাম কতটা এফিসিয়েন্সি থাকতেই হবে, তার একটা লিমিটেশন আছে। কতটা লস অ্যালাউ করা যেতে পারে, কোনো মোটরের ক্ষেত্রে ম্যাক্সিমাম নো লোড লস কত হতে পারে, ম্যাক্সিমাম ফুল লোড লস কত হতে পারে। ঠিক আছে, এই সমস্ত ক্রাইটেরিয়া গুলো তারা প্রোভাইড করবে। এগুলো হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, এরা কিন্তু প্রোভাইড করবে, এবং এই সমস্ত সার্টিফিকেশন গুলো এরাই প্রোভাইড করবে। সুতরাং যে কোনো ম্যানুফ্যাকচারারকে এই স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করতে হবে। এবার হচ্ছে টলারেন্স। টলারেন্স ব্যাপারটা কি?
টলারেন্স মানে হচ্ছে যে অ্যাজ পার এই আইএস বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, এই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী যে কতটা ম্যাক্সিমাম পারমিসিবল ভ্যারিয়েশন হতে পারে কোনো মেশিনের। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী এরা তো একটা বলে দেবে, আইএস যারা আছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মানে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, তারা তো একটা ভ্যালু বলেই দেবে। হয়তো বলে দিল যে কোনো ট্রান্সফরমারের এফিসিয়েন্সি সাপোজ X% থাকা উচিত, আমি ভ্যালুতে গেলাম না, সাপোজ বলে দিল X% থাকতে হবে, এবং X% যদি বলে দেয় তার থেকে প্লাস মাইনাস হয়তো Y% ভ্যারি করতে পারে, X% প্লাস মাইনাস Y%। সাপোজ এটা ধরে নাও, আমি এক্সাক্ট ডেটা বলছি না, ধরো এটা হচ্ছে 90 বললো, 90 প্লাস মাইনাস হয়তো বলে দিল যে 2%, মানে 90% থেকে 2% কম হতে পারে বা 2% বেশি হতে পারে, এই একটা রেঞ্জের মধ্যে একটা থাকবে। বা এফিসিয়েন্সি যদি বলে মিনিমামটাই বলবে, যে 90 মাইনাসটা কত সেটাই বলবে। সব ক্ষেত্রে তো প্লাস মাইনাস থাকবেই তা তো নয়, মাইনাসই বলতে পারে, যে 90 মাইনাস 2%, মানে মিনিমাম 88% হতেই হবে। ঠিক আছে, এর থেকে কম হলে কিন্তু সেটা ডিজাইন অনুযায়ী মানে স্যাটিসফাইং হলো না, ডিজাইন ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করলো না। কোনো একটা ধরো পার্টিকুলার একটা রেটিং এর, আমি ধরলাম যে একটা কিউ রেটিং, QMVA রেটিং এর একটা ট্রান্সফরমার, তার ক্ষেত্রে হয়তো অ্যাজ পার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, যে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড যে আছে, তারা হয়তো বললো যে এফিসিয়েন্সি 90% থাকতেই হবে, এবং সেই 90% থেকে হয়তো 2% কম হতে পারে, মিনিমাম আরো 2% কমতে পারে, কিন্তু তার মানে আপ টু 88% পর্যন্ত যদি থাকে মেশিনটার এফিসিয়েন্সি, ডিজাইন যারা করবে বা ম্যানুফ্যাকচার যারা করবে, দেখা যায় যে সেই মেশিনের এফিসিয়েন্সি যদি 88% আছে, তাহলেও বলবো যে সেটা ডিজাইন ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করেছে, বা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড তাদের যে ক্রাইটেরিয়া সেটাকে ফুলফিল করেছে। ঠিক আছে, তাদের ক্রাইটেরিয়াকে ফুলফিল করেছে। কিন্তু যদি দেখা যায় যে সেটার হয়ে গেল এফিসিয়েন্সি 87%, তাহলে কিন্তু সেটা ডিজাইন যেটা অ্যাজ পার BIS স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডটাকে আর মেনটেন করলো না, তখন কিন্তু এরা সার্টিফিকেট ইস্যু করবে না, BIS কিন্তু সার্টিফিকেট ইস্যু করবে না। কিন্তু বলেছিল তো 90%, তাহলে এই 2% ব্যাপারটা কি? 90% এফিসিয়েন্সি থাকা উচিত বলেছিল, তাহলে 2% এটা কি? এটাই হচ্ছে টলারেন্স, যে ডিজাইন যে ভ্যালু বা যেটা স্ট্যান্ডার্ড ভ্যালু এরা বলে দিচ্ছে, সেই স্ট্যান্ডার্ড ভ্যালু থেকে কতটা ভ্যারি করলেও সেটা হচ্ছে অ্যাজ পার ডিজাইন স্পেসিফিকেশন, সেটাকে আমরা স্যাটিসফাই মানে তার পারফরমেন্স স্যাটিসফ্যাক্টরি বলে কনসিডার করব। ঠিক আছে, মানে ডিজাইন যেটা ক্রাইটেরিয়া অথবা যেটা তার স্ট্যান্ডার্ড যে ক্রাইটেরিয়া, সেখান থেকে কতটা ভ্যারিয়েশন অ্যালাউ করা যেতে পারে, ভ্যারিয়েশন কতটা ম্যাক্সিমাম অ্যালাউ করা যেতে পারে, সেটাকেই বলা হচ্ছে টলারেন্স। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি এই এক্সাম্পলটার ক্ষেত্রে যে এই যেটা 2% বলেছি, এটা হচ্ছে টলারেন্স। ঠিক আছে, এরকম টলারেন্স শুধু এফিসিয়েন্সি কেন, যে কোনো ক্ষেত্রে হতে পারে, অনেক এক্সাম্পল হতে পারে টলারেন্সের। কিন্তু টলারেন্সের কনসেপ্ট হলো এটাই, যে যেটা ডিজাইন ভ্যালু তার থেকে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল ভ্যারিয়েশন কতটা হতে পারে, সেটাই হলো টলারেন্স। যেরকম এখানে একটা টলারেন্সের টেবিল আমরা দেখতে পাচ্ছি, এই টলারেন্সের টেবিলটা হচ্ছে একটা রোটেটিং মেশিনের জন্য, এটা এক্সাম্পল হিসাবে দেওয়া হয়েছে, এক্সাক্ট ডেটাগুলো ভাবার দরকার নেই বা মনে রাখারও দরকার নেই। এটা একটা রোটেটিং মেশিন, মানে যেরকম মোটরের ক্ষেত্রে এরকম একটা ডেটা শিট বানানো হয়েছে, যেখানে দেখো উপরে লিখছে এফিসিয়েন্সি, এটা 1 নম্বর সিরিয়ালে প্রথমে লিখছে এফিসিয়েন্সি, আর তার টলারেন্স কতটা। দেখো এখানে কি বলছে, এফিসিয়েন্সি বাই সামেশন অফ লসেস মেশিনস আপ টু 50 কেভি, 50 কিলোওয়াট, মানে 50 কিলোওয়াট রেটিং এর যদি কোনো মেশিন হয়, 50 কিলোওয়াট রেটিং এর যদি কোনো মেশিন হয়, তার ক্ষেত্রে এফিসিয়েন্সিটা 50 কিলোওয়াট রেটিং এর যদি কোনো মেশিন আপ টু 50 কিলোওয়াট রেটিং পর্যন্ত যদি হয়, তার ক্ষেত্রে এফিসিয়েন্সিতে একটা লিমিট থাকবে, ধরে নেওয়া যাক তার এফিসিয়েন্সি হচ্ছে ইটা। ঠিক আছে, 50 কিলোওয়াট রেটিং এর যে মেশিন আপ টু 50 কিলোওয়াট, তার ক্ষেত্রে এফিসিয়েন্সি ধরে নেওয়া যাক ইটা। তাহলে 1 মাইনাস ইটা, এটাকে আমরা কি বলবো? 1 মাইনাস ইটাটাকে কি বলে? 1 মাইনাস এফিসিয়েন্সি, তার সঙ্গে যদি আমরা রেটিংটাকে গুণ করে দিই, তাহলে কি পেয়ে যাবো বলো তো?
বলতে পারো 1 - এফিসিয়েন্সি মানেটা কি? তাহলে 1 - এফিসিয়েন্সির সঙ্গে যদি আমরা রেটিংটা গুণ করি তাহলে কি পাবো? তাহলে আমরা লসটা পেয়ে যাবো। ঠিক আছে, মেশিনের মধ্যে কতটা লস হচ্ছে সেটা আমরা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এখানে দেখো যেরকম বলেছে যে 1 মানে এফিসিয়েন্সির একটা ভ্যালু বলে দেওয়া থাকবে মেশিনটার ক্ষেত্রে, তাহলে 1 - ইটাটা আমরা ইজিলি বার করে নিতে পারবো দশমিকে কনভার্ট করে, এবং তার 15%, মানে তার থেকে 15 এই 1 - ইটা যেটা বেরোলো তার 15% পর্যন্ত এফিসিয়েন্সি কম হতে পারে। ফর এক্সাম্পল, যদি আমরা ধরে নিই ইটা ইজিক্যাল টু ধরো 80%, ধরো একটা মোটর তার ইটা ইজিক্যাল টু 50 কিলোওয়াট রেটিং এর মধ্যে একটা মোটর, তার এফিসিয়েন্সি হয়তো বলে দিল 80%। ঠিক আছে, 80% হচ্ছে একটা মোটরের এফিসিয়েন্সি। তাহলে 1 - ইটা মানে কত লিখবো? 1 - ইটা মানে হচ্ছে 1 - ইটা মানে হচ্ছে 1 - 0.8, মানে হচ্ছে কত? 0.2। 0.2, ঠিক আছে, 1 - ইটা দ্যাট মিনস হচ্ছে 0.2। 0.2 মানে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি এটা হচ্ছে 20%। 1 - ইটা মানে বেসিক্যালি বলতে পারি আমরা 20%। এখন এটার যে এফিসিয়েন্সি তার ভ্যারিয়েশন কতটুকু হতে পারে? অ্যাজ পার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড এটার ভ্যারিয়েশন হতে পারে 15% অফ দিস 1 - ইটা। 15% অফ দিস 1 - ইটা মানে 15% অফ এই 20% যেটা পেলাম তার 15%, মানে হচ্ছে কত? 20 গুণিত 0.15, এত পার্সেন্ট পর্যন্ত এটা ভ্যারি করতে পারে। এবং সেটা ভ্যারিয়েশনটা কোন দিকে? কমের দিকে। মানে 20 গুণিত 0.15 যদি আমরা করি তার মানে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 3%, তাই তো? 3%, 3% কম হতে পারে। মানে যদি এর 80% এর এফিসিয়েন্সি হয় তাহলে আমরা অ্যালাউ করতে পারি কত পর্যন্ত? 3% এর টলারেন্স, বললো টলারেন্স, এটা হচ্ছে টলারেন্স। টলারেন্সটা হচ্ছে 15% অফ দিস 1 - ইটা। তার মানে টলারেন্সটা কত? টলারেন্সটা হচ্ছে 3%, মাইনাসের দিকে। ঠিক আছে, তার মানে এর এফিসিয়েন্সি যদি 80% বলা থাকে, আপ টু 77% পর্যন্ত যদি এর এফিসিয়েন্সি হয় তাহলেও আমরা মেশিনটাকে মেনে নেব। ঠিক আছে, এটাও ডিজাইন ক্রাইটেরিয়া অনুযায়ী, মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী এটাকে আমরা মেনে নেব। কিন্তু যদি তার থেকেও কম হয় তাহলে কিন্তু এটা বিআইএস এর যে স্ট্যান্ডার্ড সেটাকে ফুলফিল করলো না, তখন ওটাকে আর অ্যাকসেপ্ট করা হবে না। এইরকম ব্যাপার যে টলারেন্স কতটুকু হতে পারে। একটা মেশিন যেটা ডিজাইন করছে সেটার পারফরমেন্স যখন আমরা টেস্টিং এর সময় চেক করব, ডিজাইন ভ্যালু থেকে তো কিছুটা ভ্যারিয়েশন হবে, এটা এক্সপেক্টেড, কিন্তু এই ভ্যারিয়েশন কতটা ম্যাক্সিমাম পর্যন্ত অ্যালাউ করা যেতে পারে সেইটাকে সেট করে দেয় কারা? সেটাকে ওই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ওরাই সেট করে দেয়, এবং ওরাই কিছু টলারেন্সের লিমিটিং ভ্যালু বলে দেয় যে এত পার্সেন্ট পর্যন্ত টলারেট করা যেতে পারে। তাহলে সেই অনুযায়ী আমরা ডিজাইনটাকে গ্রহণ করব অথবা রিজেক্ট করব, সেই ডিজাইনটাকে আমরা বা সেই প্রোডাক্টটাকে আমরা অ্যাকসেপ্ট করব অথবা রিজেক্ট করব, সেগুলো হচ্ছে এইভাবে ডিসাইডেড হয়। এরকম টলারেন্স টেবিল আছে, শুধু এফিসিয়েন্সির ক্ষেত্রেই নয়, লসের ক্ষেত্রেও আছে। যেমন টোটাল লসেস অ্যাপ্লিকেবল টু মেশিন আপ টু 50 কিলোওয়াট, 50 কিলোওয়াট রেটিং পর্যন্ত মেশিনের ক্ষেত্রে হয়তো বলে দিল যে এতটা লস থাকা উচিত। 50 কিলোওয়াট রেটিং এর ধরো একটা মেশিন, হয়তো বলে দিল যে 50 কিলোওয়াট রেটিং এর মেশিনের ক্ষেত্রে লস হতে পারে আমার 50 কিলোওয়াট রেটিং এর একটা মোটর আছে, ধরো 50 কিলোওয়াট রেটিং এর মোটর, এতে আমার লস ম্যাক্সিমাম হয়তো বলে দিল 10 কিলোওয়াট হতে পারে। ফর এক্সাম্পল, এতে লস বলে দিল ম্যাক্সিমাম 10 কিলোওয়াট হতে পারে, সব লস মিলিয়ে। ঠিক আছে, এখন বললো যে এই মেশিনটাকে আমরা কত দূর পর্যন্ত অ্যাকসেপ্ট করব, মানে যখন টেস্ট করে দেখব তখন 10 কিলোওয়াটের মধ্যে লস থাকলে তো মেনে নেবই, কিন্তু 10-এর থেকেও যদি বেশি হয়ে যায় তাহলে কতটা বেশি আমরা অ্যালাউ করবো সেটা বলে দিচ্ছে। দেখো এখানে যেরকম বলছে প্লাস 10% অফ দ্য টোটাল লস, প্লাস 10% অফ দ্য টোটাল লস, মানে ধরো টোটাল লস হতে পারে কত? এখানে 10 কিলোওয়াট পর্যন্ত। তাহলে এর যদি আমরা 10% করি, মানে 10 প্লাস 10 কিলোওয়াট তো থাকলোই, 10 প্লাস 10 ইন্টু 10%, মানে 10% মানে কত? 10/100। ঠিক আছে, এতটা পর্যন্ত যদি এই মেশিনের লস হয় তাহলেও আমরা সেই মেশিনটাকে অ্যাকসেপ্ট করবো, সেই মেশিনটাকে আমরা অ্যাকসেপ্ট করবো। মানে কত হলো এটা? 11 কিলোওয়াট। মানে কোনো মেশিনে যদি লস বলে দেওয়া থাকে 10 কিলোওয়াট পর্যন্ত অ্যালাউয়েবল, সেই মেশিনটাকে যদি আমরা টেস্ট করতে গিয়ে 11 কিলোওয়াটও লস পেয়ে যাই তখনও আমরা মেশিনটাকে রিজেক্ট করে দেবো, আমরা মেশিনটাকে মেনে নেবো আপ টু 11 কিলোওয়াট পর্যন্ত। কিন্তু টেস্ট করতে গিয়ে যদি দেখি 11 জায়গায় এই লসটা 15 কিলোওয়াট হয়ে গেল, তখন কিন্তু আর মেনে নেবো না, তখন ওই
প্রোডাক্টটাকে আমরা রিজেক্ট করতে পারি। ঠিক আছে, 15 কিলোওয়াট হলে তখন কিন্তু আর মেনে নেওয়া হবে না, কিন্তু আপ টু 11 কিলোওয়াট এটাকে আমরা মেনে নিতে পারবো, কারণ এই টলারেন্সের লেভেলটা এটাকে অ্যাজ পার ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড এরা স্পেসিফাই করে দিয়েছে। ঠিক আছে, এরকম ভাবে পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রেও আছে, স্পিডের ক্ষেত্রেও আছে, টলারেন্সের লিমিট প্রত্যেকটা প্যারামিটারের ক্ষেত্রে এরকম ভাবে মেনশন করা আছে। স্লিপ, ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে স্লিপ বলে একটা ব্যাপার আছে, সেই স্লিপের ক্ষেত্রেও একটা টলারেন্স আছে, ভোল্টেজ রেগুলেশনের একটা টলারেন্স আছে। ঠিক আছে, এরকম বিভিন্ন প্যারামিটারের ক্ষেত্রে এরকম টলারেন্সের একটা টেবিল এখানে দেওয়া হয়েছে। টেবিলটা মনে রাখাটা জরুরি নয়, কিন্তু টলারেন্সের কনসেপ্টটাকে বুঝতে হবে যে টলারেন্স ব্যাপারটা অ্যাকচুয়ালি কি। ঠিক আছে, তাহলে টলারেন্স ব্যাপারটা বুঝতে পেরেছো তোমরা? আবির ঘোষ, আবির ঘোষ, অভিজিৎ সাহা, ইয়েস স্যার। টলারেন্স কাকে বলে? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী যে পার্সেন্টেজ অনুযায়ী অ্যালাউ করা যাবে ওই মেশিনটার এফিসিয়েন্সিটা, সেটাকেই। শুধু এফিসিয়েন্সিটা আহ, বললাম না আমি। ঠিক করে বলো, অয়ন সেনগুপ্ত বলো ঠিক করে, টলারেন্স কি? অয়ন সেনগুপ্ত হ্যাঁ স্যার। বলো টলারেন্স কি? বিজয় ঘোষ, বিজয় ঘোষ, টলারেন্স কি বলো? চন্দন পাল, হ্যাঁ স্যার। বলো টলারেন্স কাকে বলে? স্যার, ইন্ডিয়ান ব্যুরো স্ট্যান্ডার্ড অনুযায়ী কোনো মেশিনের ক্ষেত্রে যদি আমরা মানে ইফিসিয়েন্সি, ভোল্টেজ বা কারেন্ট বা লসেস যে কোনো কিছু মানে ওর একটা দিক হ্যাঁ, পর্যন্ত ছাড় দেওয়া যেতে পারে। ধরুন আমি কোনো মেশিনের 10% যদি আমি ধরে নিই ওই মেশিনের লস, সেই ক্ষেত্রে 10% থেকে আমরা মোটামুটি 15% পর্যন্ত ছাড় দিতে পারি, কিন্তু তার উপরে ছাড় দেওয়া যাবে না। এরকম সেটা প্রতিটা মানে কত ইকুইপমেন্ট দেওয়া যাবে সেটা মেনশন, মানে 10-15 এটা আরবিট্রারি ডেটা, কিন্তু মানে এটা অ্যাজ পার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কিছু ডেটা স্পেসিফাই করা আছে প্রত্যেকটা মেশিনের প্রত্যেকটি প্যারামিটারের ক্ষেত্রে কতটা ছাড় দেওয়া যেতে পারে, যেটা ডিজাইন ক্রাইটেরিয়া এবং যেটা ডিজাইন লিমিট এবং যেটা ডিজাইন ভ্যালু এবং যেটা প্র্যাকটিক্যাল টেস্ট করে পাওয়া গেছে যে ভ্যালু, তাদের মধ্যে কতটা ভ্যারিয়েশন হতে পারে সেটার একটা লিমিট আছে, সেই লিমিটটাকেই বলা হচ্ছে টলারেন্স। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের যে অবজেক্টিভ অফ টেস্টিং। তাহলে দেখো প্রথম যে টপিকটা আমাদের সিলেবাসের অবজেক্টিভ অফ টেস্টিং, সিগনিফিকেন্স অফ আইএসএস অ্যান্ড কনসেপ্ট অফ টলারেন্স। ঠিক আছে, এগুলো আমরা জানতে পারলাম এই আমাদের জেনারেল ইন্ট্রোডাকশনের মধ্যে। এই প্রথম এতক্ষণ পর্যন্ত যে ডিসকাশনগুলো হলো তার মধ্যে থেকে এই জিনিসগুলো কিন্তু আমরা জানতে পারলাম। ঠিক আছে, তো এবার যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কি নেক্সট টপিকটা, যেখানে আমরা দেখবো যে রুটিন টেস্ট, টাইপ টেস্ট এবং স্পেশাল টেস্ট, মানে টেস্টিং এর মধ্যে বিভিন্ন প্রকারভেদ আছে। যে আমরা টেস্টিং করছি সেগুলোর মধ্যে আবার বিভিন্ন ক্লাসিফিকেশনস আছে। হ্যাঁ, সেই ক্লাসিফিকেশনস গুলো কি কি? প্রথমত হচ্ছে রুটিন টেস্ট, টাইপ টেস্ট এবং স্পেশাল টেস্ট। এই রুটিন, টাইপ এবং স্পেশাল টেস্ট এগুলো কি? মানে টেস্টিংকে যদি আমরা ক্লাসিফাই করি, টেস্টিংটাকে যদি আমরা ক্লাসিফাই করি, এটা হচ্ছে আমাদের রুটিন টেস্ট কিছু হবে, কিছু হবে আমাদের টাইপ টেস্ট এবং কিছু হবে আমাদের স্পেশাল টেস্ট। ঠিক আছে, তার মানে এগুলো হচ্ছে টেস্টিং এর কিছু প্রকারভেদ। এবার এই কোন টেস্টটা মানে কাকে কোন টেস্ট বলে, রুটিন টেস্ট কাকে বলে, টাইপ টেস্ট কাকে বলে, আর স্পেশাল টেস্ট কাকে বলে, সেগুলো আমরা এখন দেখব। তো প্রথমে দেখো, প্রথমে হচ্ছে রুটিন টেস্ট, এই ব্যাপারটা কি? হ্যাঁ বলো। এগুলো পরের দিন করলে হতো না? একসাথে অনেক হয়ে যাচ্ছে, তো মনে থাকবে না।
হ্যাঁ, অল্প দুটো বলে দিই, এটা বেশি কিছু নয়, আমি ডেসক্রিপশনে যাবো না, খালি কাকে বলে সেগুলোই বলবো, ঠিক আছে? আমি জাস্ট একটু বলে নিই যে কাকে কোন টেস্টটা বলে, বা সময় হয়ে গেলে আমি হয়তো একটা দুটো বলেও ছেড়ে দিতে পারি। তো দেখো, রুটিন টেস্ট কাকে বলে না, when an electrical machine or equipment manufactured in an industry, machine or equipment is manufactured in an industry, each and every piece of it is required to undergo certain tests which are conducted in every machine manufactured in an industry. ঠিক আছে? কোনো ইলেকট্রিক্যাল মেশিন বা ইকুইপমেন্ট কোথায় তৈরি হয়? ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে তৈরি হয়। এবার যেখানে তৈরি হলো মেশিনটা, সেখানে একটা মেশিনকে কিছু কিছু টেস্ট আছে যেটা প্রত্যেকটা মেশিনকে ওই টেস্টটা করা হয়, ঠিক আছে? প্রত্যেকটা মেশিনের ক্ষেত্রে এই টেস্ট পারফর্ম করা হয়, সেই টেস্টকে আমরা বলবো রুটিন টেস্ট। রুটিন কথাটা মানেই বুঝতে পারছো, রুটিন সবাইকে ফলো করতে হয়, সেরকম ভাবে এই রুটিন টেস্ট প্রত্যেকটা ইকুইপমেন্টের ক্ষেত্রে করতে হবে বা প্রত্যেকটা মেশিনের ক্ষেত্রেই করতে হবে, ঠিক আছে? এমন নয় যে আমি একটা মেশিনের ক্ষেত্রে করলাম আর বাকিগুলোকে করলাম না, সেটা চলবে না। রুটিন টেস্ট প্রত্যেকটি ইকুইপমেন্টের ক্ষেত্রেই করতে হবে। তাহলে টাইপ টেস্টটা কি? টাইপ, এই নাম শুনে বুঝতে পারছো, টাইপ মানে হচ্ছে কিছু সার্টেন টাইপস হয়। টাইপস তো সব রকম হয় না, মানে কতগুলো টাইপের, একটা টাইপের মধ্যে আমরা অনেকগুলো জিনিসকে ধরতে পারি, ঠিক আছে? টাইপ মানে একটা জেনারেলাইজড ব্যাপার। তার মানে বুঝতে পারছো, টাইপ টেস্ট কিন্তু সবার ক্ষেত্রে করা হবে। ইন অ্যান ইন্ডাস্ট্রি if 100 machines are manufactured of the same design in a lot, then type tests are carried out on only one or two pieces taken arbitrarily from the lot, or type tests are conducted only on few pieces from a lot, and performance of the lot is decided by the tests on that sample only. ঠিক আছে? এটার মানে বোঝো, মানে ইন্ডাস্ট্রিতে শত শত মেশিন ম্যানুফ্যাকচারিং হচ্ছে, কিন্তু টাইপ টেস্টটা সবার ক্ষেত্রে করা হচ্ছে না। টাইপ টেস্টটা কার মধ্যে করা হচ্ছে? ওই স্যাম্পেল, মানে একটা ইন্ডাস্ট্রিতে হয়তো অনেক মেশিন তৈরি হলো, 100টা মেশিন হতে পারে, 1000টা মেশিন একটা লটে হয়তো তৈরি হতে পারে, ঠিক আছে? সেই লটের মধ্যে থেকে একটা কিংবা দুটো মেশিনকে বেছে নিতে হবে। সেই বাছাটা কিন্তু মানে কোনো বাছ বিচার করে হবে না, মানে আরবিট্রারিলি যে কোনো দুটো মেশিন বা একটা মেশিনকে বেছে নিতে হবে, এবং তারপরে সেই মেশিনের উপরে এই টাইপ টেস্টটা পারফর্ম করতে হবে, ঠিক আছে? সেই টাইপ টেস্ট যখন পারফর্ম করবে, যদি দেখা যায় টাইপ টেস্টে সেই মেশিনটা পাস করে গেল, তাহলে ওই টোটাল লটে যতগুলো মেশিন তৈরি হয়েছিল সবাই পাস করে গেল। আর যদি দেখা যায় যে টাইপ টেস্টে কোনো যে মেশিনটাকে সিলেক্ট করা হয়েছিল সে ফেল করে গেল, তাহলে কিন্তু ওই টোটাল লটটাই রিজেক্টেড হয়ে গেল, সেই লটে আর কোনো মেশিনকেই অ্যাকসেপ্ট করা হবে না। তাহলে টাইপ টেস্ট সব মেশিনের ক্ষেত্রে করা হয় না, এটা করা হয় কার ক্ষেত্রে? কোনো ইন্ডাস্ট্রিতে যতগুলো মেশিন একটা লটে তৈরি হচ্ছে, সেই লটের মধ্যে থেকে আরবিট্রারিলি একটা কিংবা দুটো মেশিনকে বেছে নেওয়া হবে এবং তার উপরে এই টেস্টটা পারফর্ম করা হবে। যদি সেই মেশিনটা ওই টেস্টে পাস করে, ওই টোটাল লট অ্যাকসেপ্টেড হয়ে যাবে, আর যদি ওই মেশিনটা ওই টেস্টে ফেল করে, টাইপ টেস্টে ফেল করে, সেক্ষেত্রে টোটাল লটটাই রিজেক্টেড হয়ে যাবে। এটা হচ্ছে টাইপ টেস্ট। কিন্তু রুটিন টেস্ট হচ্ছে প্রত্যেকটা মেশিনের উপরেই করা হবে, এবং প্রত্যেকটা মেশিনকে ইন্ডিভিজুয়ালি এই রুটিন টেস্টগুলোতে পাস করতে হবে। যদি পাস করে, তবে তারা প্রত্যেকটা মেশিন এক এক করে ইন্ডিভিজুয়াল রুটিন টেস্টে পাস করবে। কিন্তু টাইপ টেস্টে একটা পাস করলেই সবাই পাস করে যাবে। আর একটা টেস্ট হয়, সেটাকে বলা হচ্ছে স্পেশাল টেস্ট। স্পেশাল টেস্টটা স্যার কি? এই যে টাইপ টেস্টে মেশিনটা সিলেক্ট করবে তো যে কোনো, তো হ্যাঁ, এটা আরবিটারি, যে কোনো, ঠিক আছে? মানে জেনারেলি কি হয়, জেনারেলি হচ্ছে ধরো দুটো সাইড থাকে, তো দুটো সাইড, একটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারার সাইড, আর একটা হচ্ছে পারচেজ, মানে যে কোম্পানি বানাচ্ছে আর যে কোম্পানি কিনছে। এবার জেনারেলি এটাই হয় যে কোম্পানি কিনতে যাচ্ছে, তাদের যারা পার্সোনেল আছে বা তাদের যারা রিপ্রেজেন্টেটিভ আছে যারা কিনতে যাচ্ছে, তারাই বলে যে এইটা বা ওইটাকে সিলেক্ট করুন, মানে তারাই সিলেকশনটা করে দেয়। যেটা এই সিলেকশনটা ম্যানুফ্যাকচারার নিজের হয় না। ম্যানুফ্যাকচার বলে আপনি এই লট আছে, লটের মধ্যে থেকে যে কোনো একটা বা দুটো মেশিনকে সিলেক্ট করতে পারে। তো সেখানে যারা কিনতে যায়, মানে যারা পারচেজার, তারাই জেনারেলি বলে যে এইটা বা ওই মেশিনটাকে টেস্ট করুন, এইটাকে করুন, তারাই সিলেক্ট করে,
ঠিক আছে, তাতে কোনো বায়াসনেস থাকে না। না হলে তো এমন হতে পারে যারা ম্যানুফ্যাকচারার তারাই যদি সিলেক্ট করতো, তাহলে তো তারা জানে যে এই মেশিনটা ভালো করে বানানো হয়েছে, এটাতে কোনো ভুল নেই, এটাকেই সিলেক্ট করবো। কিন্তু সেটা নয়, জেনারেলি এটা পারচেজার যারা তারাই বলে দেয় যে এটা করতে হবে। আর একটা হয় স্পেশাল টেস্ট। স্পেশাল টেস্টটা কি? দিজ আর টেস্টস হুইচ ক্যান বি ক্যারিড আউট টু নো অ্যাবাউট পার্টিকুলার বিহেভিয়ার অফ দ্য মেশিন or when demanded by the purchaser। কোন একটা পার্টিকুলার বিহেভিয়ার সম্পর্কে, মানে সবগুলো টেস্ট তো হয়েই যাচ্ছে, রুটিন টেস্ট এবং টাইপ টেস্টের মধ্যে প্রচুর ধরনের টেস্ট হয়ে যায়, তারপরেও যদি আরো কোনো স্পেশাল তার ক্যারেক্টারিস্টিক্স জানতে চায়, কোনো কে জানতে চাইবে? যে কিনছে, তারই তো বেশি দায়িত্ব থাকবে না, যে কিনতে যাচ্ছে তারই বেশি দেখে নেওয়ার আগ্রহ থাকবে যে মেশিনটা ঠিক আছে কি নেই। তখন অনেক সময় কি হয় যে যারা মেশিনটা কিনছে, যে পারচেজার, সে বলে যে এই আরেকটা টেস্ট করে দিন। সেই টেস্টটা মানে এই রুটিন টেস্টের মধ্যেও পড়ে না বা টাইপ টেস্টের মধ্যেও পড়ে না, কিন্তু সেটা কাদের মধ্যে পড়ছে? মানে সেটা হচ্ছে যে বিক্রি করছে যে বা যে ম্যানুফ্যাকচার করছে তার সঙ্গে যে কিনছে বা পারচেজ করছে, তাদের নিজেদের মধ্যে এগ্রিমেন্ট হয় যে এই টেস্টটা করে দিতে হবে। ওই টেস্টটা স্পেশাল টেস্ট, ওটাতে যদি পাস হয় তবে আমরা এটাকে অ্যাকসেপ্ট করবো, আদারওয়াইজ প্রোডাক্টটা আমরা অ্যাকসেপ্ট করবো। যেরকম কিছু এক্সাম্পল বলা যেতে পারে যে টেস্ট such as determination of the noise level, presence of harmonics in the induced voltages, or alteration of the zero phase, actually zero phase sequence impedance হবে, zero phase sequence impedance, এগুলো হচ্ছে স্পেশাল কিছু টেস্ট। ঠিক আছে, এগুলো না হচ্ছে রুটিন টেস্টের মধ্যে পড়ে, না এগুলো টাইপ টেস্টের মধ্যে পড়ে। এই টেস্টগুলোতে কতটা নয়েজ হচ্ছে বা কতটা হারমোনিক তৈরি হচ্ছে ভোল্টেজের মধ্যে, এইগুলো স্পেশাল টেস্ট, এগুলোকে স্পেশাল কিছু মেশিনারির মাধ্যমে টেস্ট করতে হয়। এই ধরনের টেস্টগুলো ম্যানুফ্যাকচার এবং পারচেজার তাদের মধ্যে এগ্রিমেন্ট হয় এবং তারা নিজেদের মধ্যে ডিসাইড করে যে এই টেস্টগুলো করলে তবে এই প্রোডাক্টটা অ্যাকসেপ্ট করা হবে। তাহলে এগুলো ডিপেন্ড করছে যে স্পেশাল টেস্ট, যেগুলো ম্যানুফ্যাকচার এবং পারচেজারের নিজেদের মধ্যে এগ্রিমেন্ট হওয়ার পরে বা ডিমান্ড হওয়ার পরে সেগুলো করা হয়। তাহলে এই তিন ধরনের টেস্ট আমরা দেখে নিলাম: টাইপ টেস্ট, রুটিন টেস্ট, টাইপ টেস্ট এবং স্পেশাল টেস্ট। এবার এই তিনটে টেস্টের মধ্যে কোনটা কি, এক্সাম্পল কি, সেগুলো আমরা পরের ক্লাসে দেখব। ঠিক আছে, এই পর্যন্ত কারো ডাউট থাকলে বলো। এতক্ষণ পর্যন্ত যেটা বলা হলো এর মধ্যে কি কোনো ডাউট আছে কারো? হুম, বলছি যদি ওই টাইপ টেস্টে যদি কি বলবো সবগুলোর মধ্যে কি করে বোঝা যাচ্ছে যে সবগুলো খারাপ হচ্ছে একসাথে একটা টেস্ট করেই? ওটাই নিয়ম। একটা ভালো হলেই তো সব বলা যাচ্ছে কি করে সবগুলোই ভালো হবে, কারণ এটা করা সম্ভব নয়। এই টেস্টগুলো সবগুলোতে যদি করতে যাওয়া হয়, মানে এমন কিছু টেস্ট হয় রুটিন টাইপ টেস্টের মধ্যে যেগুলো ম্যানুফ্যাকচারের প্রেমিসেসে বা যেখানে ইনস্টল করা হবে সেই প্রেমিসেসে করা সম্ভবই নয়। সেই টেস্টগুলো করবার জন্য কিছু কিছু স্পেশাল প্লেস আছে, যেমন আমি আগে বলেছিলাম সিপিআরআই, সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউট, ইআরডিএ। ঠিক আছে, এরকম কিছু কিছু সংস্থা আছে যেখানে গিয়ে ওই বিশেষ ধরনের টেস্টগুলোকে পারফর্ম করতে হয়। তাহলে এই টেস্টগুলো করার মতো সেট আপ সব জায়গায় করা সম্ভব নয়। এই ধরনের টেস্ট করার মতো সেট আপ করাটাই সমস্ত জায়গায় সম্ভব নয়। মানে এত হাই ভোল্টেজ অথবা হাই কারেন্ট মেজারমেন্টের কনসেপ্ট এখানে চলে আসবে, যেগুলো যদি কোনো ম্যানুফ্যাকচারার, যারা ধরো ট্রান্সফরমার ম্যানুফ্যাকচার করে বা মোটর ম্যানুফ্যাকচার করে, তাদের পক্ষে এরকম করাটা সম্ভবই নয় যে ওই সমস্ত টেস্টগুলোকে তারা নিজেদের প্রেমিসেসে করে দেখাবে। সেটা সম্ভব নয়, সেটার জন্য পাঠাতে হবে ওই সমস্ত জায়গাতে। তাহলে সেখানে যদি সবকটা ইকুইপমেন্ট, ধরো একটা লটে 100টা মোটর তৈরি হলো, সবকটাকে যদি ওই জায়গায় পাঠাতে যায়, তাহলে তো সেটা অসম্ভব একটা ব্যাপার। সেখানে না তারা টেস্ট করে দিতে পারবে, না পাঠানোটা একটা ইকোনমিক্যালি জাস্টিফাইড হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু এটা একটা মিউচুয়ালি এগ্রিমেন্ট করা হয়েছে, যেহেতু সিলেকশন অফ দ্য মেশিন, এটা তো আর কেউ সিলেক্ট করে দিচ্ছে না যে এইটাকেই সিলেক্ট করতে হবে, সেটা আরবিটারিলি সিলেক্ট করা হচ্ছে, যে যে কোনো একটাকে সিলেক্ট করবো বা যে কোনো দুটোকে সিলেক্ট করবো, সেই সিলেকশনটা আরবিটারিলি হচ্ছে। ঠিক আছে, যেহেতু আরবিটারি হচ্ছে তার জন্য মানে এটা একটা ফ্যাক্টর অফ মানে লাক বলা যেতে পারে। লাকের ওপরেও কিছুটা ডিপেন্ড হয়তো করতে পারে, কিন্তু ওয়ার্কম্যানশিপ ভালো হলে বলা যেতে পারে যে একটা যদি ভালো হয়, 100টার মধ্যে থেকে আমি যদি বেছে একটাকে ভালো পাই, সবগুলোই ভালো হবে, এটা এক্সপেক্টেড। এই ধারণা থেকেই টাইপ টেস্টটা করা হয়েছে, কারণ টাইপ টেস্টের মতো সেট আপ বা সময় সব জায়গায় সবসময় করা সম্ভব না। ঠিক আছে,
এবং সময় সাপেক্ষ হয়ে যাবে, অনেক লেংদি টাইম লেগে যাবে। আর এমন এটা একটা জিনিস জেনে রাখো যে টাইপ টেস্ট আর রুটিন টেস্ট মানে এগুলো যে টেস্টগুলো সবসময় আলাদাই হবে তাও কিন্তু নয়। মানে একটা টেস্ট যেটা ফ্যাক্টরি প্রেমিসেসে করলো ওটা হয়তো টাইপ টেস্ট হলো, মানে যারা ম্যানুফ্যাকচার করছে, মনে করো ধরো একটা কোম্পানি কোম্পানি, তারা ধরো ম্যানুফ্যাকচার করছে, হ্যাঁ বানাচ্ছে, কোনো একটা মেশিন বানাচ্ছে। আর ধরো বি কোম্পানি সেই মেশিনগুলোকে কিনছে, বি হচ্ছে পারচেজার, হচ্ছে ম্যানুফ্যাকচারার। ঠিক আছে, এবার টাইপ টেস্ট যেগুলো, টাইপ টেস্ট কি হবে? টাইপ টেস্ট মানে হচ্ছে এখানে যে টেস্টগুলো কোনো একটা লটের মধ্যে থেকে হয়তো ধরো 100টা ট্রান্সফরমার বানিয়েছে ম্যানুফ্যাকচারার। এবার ম্যানুফ্যাকচারের প্রেমিসেসে এই বি কোম্পানির যে লোক দেখতে এসেছিল বা যে রিপ্রেজেন্টেটিভ দেখতে এসেছিল তার সামনে কোন টেস্টগুলো করবে? হচ্ছে যে টাইপ টেস্ট যেগুলো আছে সেগুলো করবে এবং যেগুলো রুটিন টেস্ট আছে সেগুলোও করবে। এবার এমন একটা টেস্ট হতে পারে, কোনো একটা পার্টিকুলার টেস্ট, সাপোজ XYZ এরকম কিছু টেস্ট আছে, ঠিক আছে, XYZ এরকম আমি টেস্টের নাম বলছি। সাপোজ এক্স টেস্টটা, এক্স নামক যে টেস্টটা, সেটা এর ক্ষেত্রে যখন আমার এই যে ম্যানুফ্যাকচার করছে যে তার প্রেমিসেসে বা তার ফ্যাক্টরিতে গিয়ে যখন টেস্ট করা হচ্ছে, এটা এই এক্স নামক টেস্টটা হয়তো টাইপ টেস্ট, মানে ওই 100টা লটের মধ্যে থেকে হয়তো 100টা ট্রান্সফরমার বানিয়েছিল, সেই 100টা লটের মধ্যে থেকে যে কোনো একটার উপরে করা হলো, ঠিক আছে, এক্স নামক টেস্টটা। তাহলে এক্স নামক যে টেস্টটা, সেই টেস্টটা যখন এই ম্যানুফ্যাকচারারের প্রেমিসেসে করা হচ্ছে তখন এই এক্স টেস্টটা হয়ে যাচ্ছে টাইপ টেস্ট, ঠিক আছে। কিন্তু এমন হতেই পারে যে এই বি কোম্পানি যারা এই ট্রান্সফরমারগুলোকে কিনছে, এর বি কোম্পানির আবার অনেক জায়গা আছে, ঠিক আছে, বি কোম্পানির হয়তো অনেক ইউনিট আছে, ঠিক আছে। ধরো বি কোম্পানির একটা ইউনিটের নাম হচ্ছে সি ইউনিট, একটা ইউনিটের নাম হচ্ছে ডি ইউনিট, এরকম করে করে এর অজস্র ইউনিট আছে। এবার এই যে কিনলো ট্রান্সফরমার গুলো, এগুলোকে তো বিভিন্ন ইউনিটে পাঠিয়ে দেবে, এক জায়গায় তো আর ধরে রাখবে না, ও বিভিন্ন ইউনিটে পাঠিয়ে দিল। ধরো একটা ট্রান্সফরমারকে আবার মানে হয়তো ওই ট্রান্সফরমার গুলোকে হয়তো একটা ট্রান্সফরমারকে সি ইউনিটে পাঠালো। যখন এই ট্রান্সফরমারটা যেটার টাইপ টেস্ট হয়েছিল, এই ট্রান্সফরমার গুলো কিনলো 100টা, দিয়ে বিভিন্ন ইউনিটে সে পাঠিয়ে দিল। এবার যে টেস্টটা এখানে টাইপ টেস্ট হিসাবে করা হয়েছিল, মানে সবকটার উপরে করেনি, যে কোনো একটাকে বেছে তার উপরে হিসাবে করেছে, কিন্তু সেই মেশিনটা যখন এখানে গেল তখন হয়তো ওই এক্স নামক টেস্টটা হয়তো সবকটার উপরেই করা হবে। যখন সি এর প্রেমিসেসে যাবে, মানে সি ইউনিটে যখন যাবে তখনও করলো, যখন এক্স টেস্ট ডি ইউনিটে গেল তখন একবার ওই এক্স টেস্টটা হলো, ইউনিটে যখন গেল তখন ওই এক্স নামক টেস্টটা হলো। তার মানে আমরা বলতে পারি এই এক্স নামক যে টেস্টটা, সেটা যখন ম্যানুফ্যাকচারারের প্রেমিসেসে করছিলাম তখন ওটা টাইপ টেস্ট ছিল, কিন্তু যখন ওটা আমার পারচেজার যে কিনছে তার প্রেমিসেসে হচ্ছে তখন ওটা হয়তো রুটিন টেস্ট। সবগুলোর উপরেই যেহেতু করছি তার মানে তখন ওটা কিন্তু রুটিন টেস্ট হয়ে যাচ্ছে। তার মানে কোনো যে টেস্ট একদম এরকম ডাইরেক্টলি বলা যাবে না যে ওটা একদম সবসময় রুটিন টেস্ট বা সবসময় টাইপ টেস্টই থাকবে। কোনো একটা টেস্ট যেটা হয়তো ম্যানুফ্যাকচারের প্রেমিসেসে টাইপ টেস্ট, কিন্তু পারচেজারের প্রেমিসেসে ওটা হয়তো রুটিন টেস্ট, ঠিক আছে, সবগুলোর উপরেই করতে হবে, এমন হতেই পারে, ঠিক আছে। সুতরাং এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। হয়তো কোনো একটা পার্টিকুলার টেস্ট তোমরা দেখলে যে ওটা রুটিন টেস্ট হিসাবে করলে, পরে আবার ওটাকেই টাইপ টেস্ট হিসাবেও পড়ছো, তাহলে তখন তোমাদের মাথায় কনফিউশন আসতে পারে যে এটা কি করে হলো। তো ব্যাপার কনসেপ্ট হচ্ছে এটাই, যে ম্যানুফ্যাকচারের প্রেমিসেসে হয়তো সেটাকে টাইপ টেস্ট হিসাবে কনসিডার করছে, কিন্তু যখন সেটা পারচেজারের প্রেমিসেসে চলে যাচ্ছে তখন হয়তো সমস্ত ওই ইউনিটের উপরেই ওগুলো করা হচ্ছে, যে কারণে ওটা তখন রুটিন টেস্ট হিসাবে কনসিডার হচ্ছে, ঠিক আছে। তো এই বিভিন্ন রকমের টেস্ট সম্পর্কে আমরা পরের দিন দেখবো, এবং আরো মেইনটেনেন্সের কিছু প্রসিডিওরস আছে যেগুলো আমরা পরের ক্লাসে ডিসকাস করবো।